এটা রেকর্ড হবে। জি আসছে, দিস মিটিং ইজ বিং রেকর্ডেড। হ্যাঁ, okay। তো আমাদের কোর্সটা টাইটেল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি এন্ড জাভাস্ক্রিপ্ট। আমি ধরে নিচ্ছি যে আপনি পিএইচপি, এইচটিএমএল এবং সিএসএস নিয়ে টুকটাক কাজ করেন, যেটা আপনি বললেন। জি। সো এটা আমাদের কাজে লাগবে হচ্ছে যখন কিনা আমরা আমাদের বেস প্রজেক্টের সেট করব। প্রজেক্টের ডিজাইনটা করতে যাব জি বেসিকলি। কারণ আমি চাচ্ছি যে এখানে দুটো পার্ট থাকে, অ্যাডমিন প্যানেল এবং হচ্ছে ফ্রন্ট এন্ডের ইউ ওয়েবসাইট। যেমন যদি আমি একটু বলি আগে ভাগে, সেটা হলো জি আমরা যখন দারাজে ঢুকি অথবা এই টাইপের কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে ঢুকি, আলিবাবাতে ঢুকি, এটা কিন্তু আমার জাস্ট ওয়েবসাইট যেখানে প্রোডাক্টগুলো দেখায়, কাস্টমারের পোর্টাল থাকে, বাট অ্যাডমিন প্যানেল কিন্তু পুরোটা আলাদা। সো জি এখন অ্যাডমিন প্যানেলটা কে কন্ট্রোল করে? অ্যাডমিন যারা থাকবে তারা কন্ট্রোল করবে। আর যেটা ওয়েবসাইট প্যানেল, এই প্যানেলটাতে হচ্ছে পুরো আম জনতার জন্য, এটা কিন্তু কি ওপেন, ওপেন ফর পাবলিক। সো এই জিনিসটা জি হচ্ছে আমরা নিজেরা বানাবো, আমাদের কাস্টম ডিজাইন দিয়ে আমরা নিজেরা টুকটাক বানাবো যতটুকু আমরা পারি আপনার এক্সপিরিয়েন্স থেকে। এবং অ্যাডমিন প্যানেলের জন্য আমরা রেডি কিছু টেমপ্লেট আছে, আমরা ওইগুলোকে কেটে কেটে আমরা ওইগুলো ইউজ করব আমাদের সময়টা বাঁচানোর জন্য। কারণ আমাদের ফোকাসিং পয়েন্টটা হচ্ছে ডেভেলপমেন্টে, নট ডিজাইনে, রাইট? বাট জি অ্যাজ এ ডেভেলপার আপনার যতটুকু ডিজাইন জানা দরকার সেটা হলো যে আপনাকে এইচটিএমএল সম্পর্কে ধারণা থাকতে হবে, আপনাকে সিএসএস সম্পর্কে ধারণা থাকতে হবে। কেন? কারণ আপনি এটার উপর কাজ করবেন এবং প্রয়োজন পড়লে আপনি এটার টুকটাক কারেকশন করতে হবে। কারণ জি আপনাকে, আপনি তো অলওয়েজ স্ক্র্যাচ থেকে সবকিছু রেডি পাবেন না অ্যাজ এ বিগিনার। জি জি ওকে, তো আমাদের এটা ফার্স্ট লেকচার। সেকেন্ড জি হচ্ছে আমি আমার সম্পর্কে কিছু বলি। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। আমি কারেন্টলি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিম লিড হিসেবে কাজ করতেছি এএসএল সিস্টেমস লিমিটেডে। জি এএসএল সিস্টেমস লিমিটেড এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা সফটওয়্যার কোম্পানি, অ্যারাগনের হচ্ছে সিস্টার কনসার্ন। বাংলাদেশে রেজিস্টার্ড করা এএসএল সিস্টেমসে, এবং এটা অ্যারোনটিক্যাল সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। জি এবং মোরাললেস আমি এখানে প্রায় 3 বছর ধরে কাজ করতেছি, এবং ওভারঅল আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স শুরু হচ্ছে প্রায় 7 বছরের মতো। 2017 সাল থেকে আমি প্রফেশনালি চাকরি করা শুরু করি প্রোগ্রামিং এ। বাট প্রোগ্রামিং জার্নিটা শুরু হয় 2014-এর শেষের দিক থেকে, ডিপ্লোমার ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টার থেকে শুরু হয় মোরালে। জি এবং বেশ আমার কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি প্রফেশনালি কাজ করি পিএইচপি, পাইথন, জাভা স্ক্রিপ্টে। জি বাট আমিও একটা সময় সি++, জাভাতে কাজ করতাম। সেটা হচ্ছে 2014-15 থেকে 2017 সাল পর্যন্ত কন্টিনিউয়াসলি আমি সি++, জাভাতে কাজ করছি। 17 সালের আম, জানুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারি থেকে পরবর্তীতে আমি পিএইচপি বা ওয়েব ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কাজ করি। পরবর্তীতে সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে শিফট হই। কারণ তো পিএইচপি পাইথনের যত ফ্রেমওয়ার্ক আছে, লাইক পিএইচপি, লারাভেল, কোডিগনেটর এবং ই2, এই তিনটা ফ্রেমওয়ার্কে আমি কাজ করা হয়েছে। আমার লারাভেল নিয়ে সবচেয়ে বেশি আমার এক্সপেরিয়েন্স। কারণ আমরা যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন থেকে আসলে পিএইচপির একটা এভার কি বলে এটাকে, রেভলিউশন শুরু হয়। সেখানে হচ্ছে কোডিগনেটর এবং ই2 আস্তে আস্তে ব্যাকডেটেড হয়ে যাচ্ছিল, এবং লারাভেলটা অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছিল। বাংলাদেশে যদি আহ 10 থেকে 20 জন যদি ই টু ডেভেলপার থাকে, ওয়াই আই টু, এটাকে আসলে এটার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ই টু। সো ই টু যদি ই টু ডেভেলপার থাকে, তার মধ্যে আমি একজন। পাইথনে আমি জ্যাঙ্গো, ডিজ্যাঙ্গো এবং ফ্লাক্স নিয়ে কাজ করছি। এবং পাইথন, কোর পাইথন নিয়ে আমার রাইট নাও হচ্ছে আমি কোর পাইথন নিয়ে কাজ করতেছি আমাদের অ্যারোনটিক্যাল একটা সলিউশনের জন্য। এবং জাভা স্ক্রিপ্ট রেগুলারলি কাজ করি, জাভা স্ক্রিপ্ট যে করি। রিয়াক্ট এবং ভিউ তো হচ্ছে আমি কাজ করা হয়েছে, বাট আমি এটা এখন ঠিক টিম লিডের পজিশনে থাকার কারণে আমি আসলে স্ক্র্যাচ থেকে ফ্রন্ট এন্ডে ফোকাস করি না। আমার মেইনলি হোল জার্নিতে আমার ফোকাসিং পয়েন্টটা হচ্ছে ব্যাক এন্ড। এবং আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন আপনি আমার এই পার্সোনাল ওয়েবসাইট থেকে, প্লাস মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। সো আমি আসলে হোয়াটসঅ্যাপে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোতে, বিশেষ করে আম, আমার স্টুডেন্টদের সাথে।
সো যে কোনো ধরনের প্রয়োজনে আমরা মেইলে কমিউনিকেট করতে পারি, সেটা মোর প্রফেশনালিজমের এর মধ্যে পড়ে। তো এই ছিল আমার সম্পর্কে ছোটখাটো একটা ব্রিফ ডিসক্রিপশন। এবং আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েছি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে। আমি এবং ফেরদৌস ভাই একই ইনস্টিটিউট, ফেরদৌস ভাই আমার ক্যাম্পাসের সিনিয়র ভাই। ওকে, সো আপনি শুনতেছেন? হ্যালো? জি, সরি, ভাবছিলাম আনমিউট ছিলাম। আমি ও, আপ- বলতেছিলাম। আপনি শুনতেছেন তো, জি, রাইট? জি, 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 পুরো আচ্ছা, শুনতেছি। হ্যাঁ, রেসপন্স করেন তাতে করে আমি বুঝতে পারি না হলে। না, আমি বলতেছিলাম, আমি নোটিস করি না, মিউট ছিলাম। ওকে, নো সরি। প্রবলেম। সো আজকে আমরা মূলত এই সকল বিষয় নিয়ে পড়াশোনা করব। সো এখানে অনেকগুলো টপিক দেখে মনে হইতে পারে, নো ওয়ারিস, এখানে এই জিনিসপত্রগুলো খুবই ছোট ছোট জিনিস। আমরা জি, জাস্ট ডিসকাস করব আমাদের সুবিধার্থে। সো জি, ফার্স্ট অফ অল আমরা ইন্ট্রোডাকশন টু ওয়েব ডেভেলপমেন্টে যাই। অ্যাকচুয়ালি ওয়েবের জগতে মূলত হচ্ছে দুটো পার্ট, ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব জি, ডিজাইন তো আমরা জানি যে আমাদের ওয়েবসাইট গুলো ডিজাইন করা। ওয়েব জি, ডেভেলপমেন্ট জিনিসটা কি? ডেভেলপমেন্ট জিনিসটা মূলত তিনটা জিনিসের মাধ্যমে বা তিনটা জিনিস নিয়ে গঠিত। নাম্বার ওয়ান ফ্রন্ট এন্ড, নাম্বার টু ব্যাক এন্ড, নাম্বার থ্রি ইজ ডেটাবেস। সো এখানে মূলত আমরা আমাদের মধ্যে একটা আসলে ভুল বোঝাবুঝি আছে। সেটা হলো কি, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মধ্যে আমরা মূলত মূল কনসেপ্টটাকে গোলায় ফেলি। কিরকম? আমরা মনে করি ওয়েব কাস্টমার বা ওয়েবসাইটের যে পোর্টাল বা প্যানেল যেটা আমরা দেখি, সেটাই হচ্ছে ফ্রন্ট এন্ড, আর অ্যাডমিন প্যানেলটা হচ্ছে ব্যাক এন্ড। বিষয়টা এরকম না। আমরা যাই দেখি সেটা ওয়েবসাইটের যে প্যানেল ওটা আমাদের ওয়েবসাইটটা হইতে পারে, অ্যাডমিন প্যানেলটা হইতে পারে, যেটা যা আমরা দেখি, অর্থাৎ সে অ্যাডমিন হোক আর রেগুলার ইউজার হোক, আমি যাই দেখি সবই হচ্ছে ফ্রন্ট এন্ড, রাইট? জি, ব্যাক এন্ডের কোনো কিছুই দেখা যায় না। জি, এই এবং ডেটাবেস হচ্ছে আমাদের ডেটা স্টোর করে। এখন আমি একটা সিম্পল এক্সাম্পল বলি। ফ্রন্ট এন্ড ইন্টারনেট জগতে মূলত হচ্ছে আমরা কি করি, আমরা ইউআরএল হিট করি, সেই ইউআরএল কোনো না কোনো সার্ভারে যায়, সেই সার্ভার আমাকে রেসপন্স দেয়। মূলত আমরা যে ইউআরএল হিট করি এটা একটা সার্ভারে যায়। এই জিনিসটা হচ্ছে মূলত রিকোয়েস্ট সেন্ড করা। এইচটিটিপি প্রোটোকল সম্পর্কে আপনি জানেন? জি, এইচটিটিপি প্রোটোকল, সো ওভার দি ইন্টারনেট যদি আমাদেরকে কমিউনিকেট করতে হয়, উই হ্যাভ টু ইউজ এইচটিটিপি প্রোটোকল। সো আইপি, জি, ইন্টারনেট প্রোটোকল। আইপি একটা, আমরা বলি না আইপি অ্যাড্রেস, ঠিক এরকম। এখন এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে আমাদেরকে কি করতে হয়, একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাইতে হয়। আমরা যে জি, একটা ইউআরএল দিই, সাপোজ facebook.com, এটা দিয়ে যে আমি হিট করি, এটাও কি করে, একটা রিকোয়েস্ট সেন্ড করে। কাকে সেন্ড করবে? ফেসবুকের সার্ভার, ব্যাকএন্ড সার্ভারকে, যে আমার রুট ইউআরএল দিয়ে আমাকে বা এই ইউআরএল দিয়ে আমাকে কি করা হয়েছে, আমাকে কল করা হয়েছে। এখন ওই স্পেসিফিক ইউআরএল বা রিকোয়েস্টের এগেনস্টে যে রেসপন্সটা ওখানে রেডি করা আছে সেটা সে আমাকে দিবে। মানে ফর এক্সাম্পল, ধরেন আমাদের ক্লাসরুমের মধ্যে 10 জন স্টুডেন্ট, আমি যদি শুভ বলে ডাকি, তাহলে শুভ কিন্তু শুভই আসবে, অন্য কেউ কিন্তু আসবে না। কারণ জি, শুভ যখন শুনতেছে যে আমাকেই ডাকা হয়েছে, জি, আবার যখন অন্য একজনের নাম বলে ডাকবো তখন সে বুঝবে যে তার নাম বলে ডাকা হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি যাকে রিকোয়েস্ট করতেছি সেই শুধুমাত্র জি, রেসপন্স করতেছে। দ্যাট মিনস ফ্রন্ট এন্ড থেকে যে রিকোয়েস্টটা আমাদের ব্যাক এন্ডে যাবে, প্রত্যেকটা রিকোয়েস্টের জন্যই কিন্তু ব্যাক এন্ডে কনফিগারেশন করা থাকে, ওইভাবে করে সেট আপ করা থাকে, সো দ্যাট আমরা ওই স্পেসিফিক রেসপন্সটা পাই। ফর এক্সাম্পল, আমরা ফেসবুকের হোম পেজে ঢুকলে কিন্তু আমরা আমাদের প্রোফাইল পেজ পাই না, রাইট? জি, প্রোফাইল পেজ পাইতে হলে প্রোফাইল বাটনে ক্লিক করতে হয়। প্রোফাইল বাটনে ক্লিক করলে কি হয়, সে একটা লিংক ব্যাক এন্ডে পাঠায় যে প্রোফাইলের ইনফরমেশন দাও, তখন আপনি প্রোফাইলের ইনফরমেশন গুলো দেখেন। সো জি, ব্যাক এন্ডের কাজ হচ্ছে মূলত বিজনেস লজিক গুলো হ্যান্ডেল করা এবং জি, আপনার ওয়েবসাইটের কন্টেন্ট গুলোতে ডাইনামিক কন্টেন্টটাকে রেডি করে সে জাস্ট ফ্রন্ট এন্ডকে দিয়ে দেওয়া। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমরা এই যে জি। এইচটিটিপি রিকোয়েস্টটা পাঠাই, আমরা এটা কোত্থেকে পাঠাই? আপনাদের সার্ভার দেখে। আমরা এটা ব্রাউজার থেকে পাঠাই, রাইট? জি, আমরা ব্রাউজার লাগে ব্রাউজ করতে।
তো জি আমাদের ব্রাউজারটা অনলি এইচটিএমএল বুঝে, সিএসএস বুঝে, আর কিচ্ছু বুঝে না। জি ব্রাউজার অনলি এইচটিএমএল সিএসএস বুঝে। এখন ব্রাউজারের মধ্যে আমি যেই কোডটা থাকে, এইচটিএমএল কোডটা, এটাকে বলা হয় একটা ডকুমেন্ট, ডকুমেন্ট টাইপ। সো এই জি ডকুমেন্টটা কোন টাইপের ডকুমেন্ট? এইচটিএমএল ডকুমেন্ট। এই HTML ডকুমেন্ট। এইচটিএমএল ডকুমেন্টটা যখন ব্রাউজার পায়, তখন সে এটাকে পড়তে পারে, বুঝতে পারে। এই জন্য সে আমাদেরকে আউটপুটটা দেখায়। ধরেন আমি যদি একটা এইচটিএমএল ফাইল রান করি, সে আমারে কি কোড দেখাবে না আউটপুট দেখাবে? আহ কি বলছেন, বুঝি নেই। আমি একটা এইচটিএমএল ফাইল ব্রাউজারে জি রান করব, রান করলে জি সে আমাকে কি দেখাবে? কোড দেখাবে আউটপুট। না আউট? আউটপুট। কি জন্য আউটপুট দেখায়? কারণ সে এটা পড়তে পারে, সে জি এটা পড়তে পারে। আচ্ছা, ধরেন পিডিএফ একটা ফাইলকে যদি আমি টেক্সট এডিটর দিয়ে ওপেন করি, ফর এক্সাম্পল ধরেন নোটপ্যাড দিয়ে ওপেন করি, তাহলে কি ওই পিডিএফটা সুন্দরভাবে দেখাবে, নাকি ভাঙাচোরা এরকম এনকোডেড কিছু নাম্বার দেখাবে, কোড দেখাবে? জি এনকোডেড দেখাবে। কেন দেখাবে? এনকমপ্লিট। কেন? কারণ সে তো যদি ওটা ওটা পড়তে পড়তে পারে না। না। জি। রাইট? সেটা পড়তে পারে কে? ব্রাউজার। ব্রাউজারের কাছে যান, ব্রাউজার। ব্রাউজার কিন্তু ওটা আউটপুটটা আপনাকে দেখাই দিবে। তো বিষয়টা হচ্ছে এরকম। এখন আমরা তো কিছু ডাইনামিক কন্টেন্ট লাগে। ফর জি এক্সাম্পল, ফেসবুক.কমে আপনিও ঢুকেন, আমিও ঢুকি, কিন্তু জি উপরে কিন্তু প্রোফাইলটার উপরে যেখানে, সেখানে আপনি ঢুকলে আপনার ছবি দেখায়, আমি ঢুকলে আমার ছবি দেখায়, আমার নাম দেখায়, আপনি ঢুকলে আপনার নাম দেখায়। তাহলে কি একই ওয়েবসাইট, আপনার, আপনি লগ ইন করলে আপনার ইনফরমেশন দেখাচ্ছে, আমি লগ ইন করলে আমার ইনফরমেশন দেখাচ্ছে। দ্যাট মিনস ওই ইনফরমেশনের এরিয়াটা হচ্ছে কি ডায়নামিক, ওটা কিন্তু স্ট্যাটিক না। এখন এই জি ডায়নামিক কন্টেন্টটা তো এইচটিএমএল ব্রাউজার বুঝবে না, ও তো জি লজিক কিছুটা জানেই না। কে জানে? ব্যাকএন্ড জানে। ব্যাকএন্ড, ব্যাকএন্ড জানে। ব্যাকএন্ড কি করে? ওই জিনিসটাকে প্রসেস করে ওই ডায়নামিক কন্টেন্টটা রেডি করে ফেলে আমার জন্য, রেডি করে জি একটা এইচটিএমএল কোড রেসপন্সে পাঠায় দেয়। তো ওই এইচটিএমএল কোডটাই মূলত যখন রেসপন্সে ব্রাউজারে আসে, তখন আমরা ওটার আউটপুট দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ ব্রাউজার এইচটিএমএল পড়তে পারে, সো দ্যাট সে আমাকে কোড দেখাবে না, সে সে আমাকে কিন্তু কি আউটপুটটাই দেখাবে। দ্যাট জি আমরা যখন কোনো একটা ইউআরএল হিট করে ব্যাকএন্ডে রিকোয়েস্ট করি, তখন সে অ্যাকচুয়ালি আমাকে রেসপন্সে কি বিহাইন্ড দ্য সিনে কি দেয়? এইচটিএমএলই দেয়। আর ব্রাউজার এইচটিএমএল পড়তে পারে বলেই আমি সেই আউটপুটটা দেখি, না হলে আমি সেটা দেখতাম না, আমিও কোড দেখতাম। ক্লিয়ার এতটুকু? জি ওকে, ক্লিয়ার। এইবার আসি ডেটাবেজের কি প্রয়োজন। এখানে একটা বিষয় আছে বুঝার। জি ধরেন একটা রেজিস্ট্রেশন ফর্ম, একটা হুম। রেজিস্ট্রেশন ফর্ম আমরা দেই না বিভিন্ন ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্য, জিমেলে অ্যাকাউন্ট খোলার জন্য, অথবা হোয়াট এভার ওয়েবসাইটে ফর্মের মতো করে দেই। হ্যালো। জি, শুনতে পাচ্ছেন? জি শুনতে পারছি। ওকে, যেটা বলতেছিলাম, আমরা কি করি, বিভিন্ন ফর্ম দেই আমরা, রাইট? জি এইচটিএমএল ফর্ম দেখি। এখন এইচটিএমএল ফর্মের মধ্যে আমরা যখন রেজিস্ট্রেশন করি, সেই ডাটাগুলোকে নিয়ে ডাটাবেজে স্টোর করে। জি এখন আমার প্রশ্ন হলো, ভাই আমার ব্যাক এন্ড লাগবে কেন? ফ্রন্ট এন্ড তো জি ডিরেক্ট ডাটাবেজে স্টোর করতে পারে, ফ্রন্ট এন্ড দিয়ে হ্যাঁ। কেন করি না আমরা? এখানে জি বিষয়টা হচ্ছে, ফ্রন্ট এন্ড কে? এইচটিএমএল। ফ্রন্ট এন্ড কে জি বলেন? HTML। এইচটিএমএল। এইচটিএমএল যে মানুষ লজিক বুঝে না, সে মানুষ ডাটাবেজ কেমনে বুঝবে? অর্থাৎ এইচটিএমএল ডাটাবেজের সাথে কথা বলতে পারে না। জি বুঝতে পারছি? এখন এইচটিএমএল ডাটাবেজের সাথে কথা বলতে পারে না, ডাটাবেজও এইচটিএমএল এর সাথে কথা বলতে পারে না, কিন্তু আমার তো এদের দুইজনের মধ্যে কি ঘটাইতে হবে? মিলন ঘটাইতে হবে। কেন? কারণ এইচটিএমএল থেকে যে ডাটা আমি পাবো, সেটা আমার কি করতে হবে? ডাটাবেজে স্টোর করতে হবে। স্টোর করতে হবে। কিন্তু এখন আমি যদি ডাটাবেজটাতে, ডাটাবেজের সাথে কমিউনিকেটই না করতে পারি, তাহলে তো আমি স্টোর করবো কেমনে? জি সো দ্যাট এখানে এমন একজনকে দরকার, মিডলম্যান, যে ফ্রন্ট এন্ডের সাথে কথা বলতে পারে, ডাটাবেজের সাথে কথা বলতে পারে। এরকম একজনকে জি দরকার। মানে থাকে না এরকম যে মাঝে মাঝে বন্ধু, দুই হ্যাঁ। বন্ধুর মধ্যে ঝগড়া হলে কি আমরা কমন একজন ফ্রেন্ডের কাছে যাই, যে ঠিক আছে ওরে বল আমার এই কাজটা করে দিতে, ওকে একটু বল জি আমার এই কাজটা করে দিতে। ঠিক এরকম। এখন জি ব্যাক এন্ডটা হচ্ছে ওইটার রোল প্লে করে। তো ব্যাক এন্ডের জি আমরা কিন্তু কয়েকটা কাজ পেয়ে গেছি। মতো হচ্ছে কি,
এদের দুইজনের মাঝখানে কাজ করে। এক, বিজনেস লজিক গুলো হ্যান্ডেল করে, রিকোয়েস্ট গুলো প্রসেসিং করে, ডাইনামিক ওয়েবসাইট সে ডেভেলপ করতে পারে। জি। ওকে, জি। দিস ইজ কল্ড ওয়েব ডেভেলপমেন্ট, নাথিং এলস। আমি কিন্তু কোনো বইয়ের সংজ্ঞা বলি নাই। জি। ওকে, আমরা এতটুকু বুঝছি, বুঝলে আমি তাহলে নেক্সটে আগাবো। এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে? জি। না, 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 কোনো কোয়েশ্চেন নেই। ওকে, থ্যাংক ইউ। সো এই কোর্সে জি। আমরা তিনটা জিনিস সম্পর্কে জানবো: পিএইচপি, মাইএসকিউএল, জাভাস্ক্রিপ্ট। জি। পিএইচপি হচ্ছে আমাদের ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজ, জি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফ্রন্ট এন্ডের ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আমাদের লাগবে ফ্রন্ট এন্ডটার। জি। মাইএসকিউএল হচ্ছে আমাদের ডেটাবেস। ডাটাবেস। জি। আমি মাইএসকিউএল শিখছি। ওকে, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে, তাহলে আমার জি। বেশ কিছু কাজ আমরা আগায় নিতে পারবো অনেক, মানে সামনে ইনশাল্লাহ। জি। ওকে, সো এই কোর্স শেষে আমরা কি চিন্তা করব? পরীক্ষা শেষে আমরা কি করি? এর আগের জি। সেমিস্টারে বইপত্র অনেকে দেখা যায় যে, যেমন ক্লাস 6 পাস করলাম, 7-এ উঠলাম, 6-এর বইপত্র পড়াশোনা সব শেষ আমরা, জি। কিন্তু ঠিক এভাবেই ফেলে দিই আমরা, আসলে এটাই হয়। কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর ক্ষেত্রে সিনারিওটা একটু ভিন্ন। আপনি পিএইচপি শিখছেন মানে আপনি পিএইচপি তে মাত্র পিএইচপির আপনার হলো কি বলে এটাকে, এবিসিডি বেস। শিখলেন, জি। এবিসিডি শিখলেন। জি। অ্যাকচুয়াল শেখাটা হয় হলো আপনার রিয়েল লাইফে গিয়ে। প্র্যাকটিস। হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন ভাইয়া যে আমরা তাহলে ট্রেনিং কেন করি? ট্রেনিং হচ্ছে যে আমি জিনিসটা সম্পর্কে, কোনটা কি, এটার নাম কি, এটা কিভাবে ইউজ করতে হয়, এটার কাজ কি, এই জিনিস সম্পর্কে জানা। কারণ ডিজিটাল ওয়ার্ল্ডে আপনার বাগ ক্রিয়েট হওয়া বা এরর আসা, এটা অস্বাভাবিক কিছু না। এটা কোনো অ্যাপ্লিকেশন, গুগল পর্যন্ত 100% ফুল অ্যান্ড ফাইনাল অ্যাপ্লিকেশন না। কেন? কারণ গুগলও দেখবেন মাঝে মাঝে গুগলের সার্ভার ডাউন হয়ে যায়। কিছুদিন আগে ফেসবুক পুরোপুরি ডাউন হয়ে গেছে আধা ঘন্টার জন্য, কোনো কিছু কাজ করতেছে জি। না। সো তার মানে জি। কি, বাগ ক্রিয়েট হইতেই পারে, ডিজিটাল প্রোডাক্ট জি। এরকমই। সো আমি বা বাঘা বাঘা প্রোগ্রামারও কখনো বলে না যে আমি এই ল্যাঙ্গুয়েজে পুরোপুরি এক্সপার্ট। সো জি। এটার জন্য সেফ জোন হচ্ছে মিডল, মিডল পয়েন্টে থাকা। ঠিক আছে, আমি কাজ করতেছি, আমি এত বছর ধরে কাজ করি, সো আই ক্যান ট্রাই জি। এই জিনিসটা। সো আমরা যেটা করব, আমরা এই কাজটা করব না, আমরা প্র্যাকটিস চালায় যাব। এবং এই কোর্সে হচ্ছে যে আমাদের, আমরা ওয়েব ডেভেলপমেন্ট যেহেতু, আমরা ডেভেলপমেন্টের দিকে ফোকাস করব বেশি, প্রবলেম সলভিং এর দিকে একটু কম। যদি যদি জাস্ট প্রোগ্রামিং হয়তো, পিএইচপি প্রোগ্রামিং, তাহলে আমরা প্রবলেম সলভিং এ ফোকাস করতাম অনেক বেশি। সো আমাদের যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ সফটওয়্যার ডেভেলপমেন্টটা হচ্ছে মুখ্য বিষয়, সেখানে যদিও আমাদের প্রবলেম সলভিংটা লাগবে, কিন্তু আমাদেরকে আগে ইউজ টু হইতে হবে, দেন আমরা প্রবলেম জি। সলভ করবো ইনশাল্লাহ। সো আমরা এই জিনিসটা, যেটা আমরা মিমে দেখতে পাচ্ছি, এই যে একটা ইমেজ, এইটা আমরা করব না। তো আমরা যেটা আমরা যেটা আসলে জানবো এই কোর্স শেষে, আমাদের, আমি আশা করছি আমাদের পিএইচপি তে খুব ভালো একটা ফাউন্ডেশন তৈরি হবে। আমরা অবজেক্ট জি। ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করে কিভাবে একটা সিস্টেম জি। ডেভেলপ করতে হয়, কিভাবে চিন্তা জি। করতে হয়, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আমরা জানবো, এবং মোস্টলি আমি বলবো জাভাস্ক্রিপ্টের ডম ম্যানিপুলেশন, DOM, ডম জি। ম্যানিপুলেশনটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের এই, যারা আমরা ব্যাকএন্ডে কাজ করি, ফুল স্ট্যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক পিএইচপি, কোনো রিয়াক্ট ভিউ ছাড়া যারা আমরা ডিরেক্টলি একটা সফটওয়্যার পিএইচপি দিয়ে ডেভেলপ করি, এই টাইপের প্রোগ্রামিং এ বা এই টাইপের সফটওয়্যার ডেভেলপমেন্টে আমাদের জাভাস্ক্রিপ্টের ডমটা সবচেয়ে বেশি কাজে লাগে। এই জিনিসটা জি। সম্পর্কে আই থিঙ্ক আমরা জানবো। এবং ফিচার ডিস্ট্রাকশন, ধরেন এই জিনিসটা কিরকম, আমি হলাম একজন নন টেকনিক্যাল পার্সন, ধরেন একবারে জেনারেল, আমি একজন মানুষ, একটা ব্যবসা করি, একটা মুদি দোকান করি। এখন আমি এসে, জি। আপনি ইঞ্জিনিয়ার, আমি বললাম যে ভাই আমার দোকানের এটা 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 এরকম করতে সমস্যা হয়, আমার একটা সফটওয়্যার বানাই দেন। আমি এটা এভাবে জি। করি, এটা এভাবে করি, আমি এই আমার চাল কিনি এত টাকা করে, আমি এই চুপটা, আমি কোনো কেজি দরে চাল বিক্রি করি না, আমি বস্তায় চাল বিক্রি করি। সো এটা কি হচ্ছে কি, ওই লোকের ভাষা।
এটা হচ্ছে একটা জেনারেল রিকোয়ারমেন্ট, ভাই আমার এই এটা জিনিসটাকে আপনি সফটওয়্যারের মাধ্যমে করে দেন। এইটাকে আপনাকে যেটা করতে হবে, টেকনিক্যাল রিকোয়ারমেন্টে কমপ্লিট মানে কনভার্ট করতে হবে, ফিচার এক্সট্রাকশন করতে হবে। ফিচার এক্সট্রাকশন জিনিসটা কি, আমরা বলি না এই ফিচার আছে ওই সফটওয়্যারে, এই ফিচার নাই, এই ফেসবুকের এই ফিচার আসছে, এইরকম করে ওর রিকোয়ারমেন্ট থেকে আপনাকে ফিচারগুলো এক্সট্রাক্ট করে করে নিতে হবে। আমি আমি আশা করছি কোর্স শেষে আমরা এই জিনিসটা জানবো, এই জিনিসটা সম্পর্কে জি আমাদের মোটামুটি একটা আইডিয়া হবে, আমরা এটা পারবো, এবং আমরা ডেটাবেস ডিজাইন করতে পারবো যে কোনো রিকোয়ারমেন্টের উপর, এবং ইন্ডিপেন্ডেন্টলি একটা অ্যাপ্লিকেশন নিয়ে চিন্তা করার ক্যাপাবিলিটি আমরা অর্জন করব। এবং ফাইনালি আমরা পিএইচপি দিয়ে যে কোনো ধরনের প্রজেক্ট ডেভেলপ করার একটা এক্সপিরিয়েন্স আমরা গেইন করবো ইনশাল্লাহ। সো আমাদের তাহলে এই কোর্সে গোল কি? আমাদের গোল যদি এক সেন্টেন্সে বলি, পিএইচপি ইউজ করে একটা সফটওয়্যার ডেভেলপ করা বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, জি যেখানে পিএইচপির কোর ফিচারগুলো থাকবে, এবং ওই ফিচারগুলো নিয়ে আমরা ওই ফিচারগুলোর উপর আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। সো জব মার্কেট, এখন কাজ তো জি শিখতেছি, দিন শেষে তো যতই কাজ শিখি না কেন দিন শেষে কিন্তু খাবার খেতে হবে, এবং খাবার জি খেতে পয়সা লাগবে। সো জব মার্কেটে এই পিএইচপির ডিমান্ড কিরকম? জি আমরা যদি চিন্তা করি শুরুতেই আমি কোটি কোটি ডলার পাবো, এটা আসলে ভুল। শুরুতে জি হচ্ছে কি, আমি এবিসিডি জানি, যেমন আমরা যেরকম ক্লাস ওয়ান থেকে লাফ দিয়ে বা টু থেকে লাফ দিয়ে যেরকম আমরা হাই স্কুলে উঠতে পারি না, ঠিক তেমনি শুরুতেই আমরা অনেক বড় কিছু আশা, বড় একটা হ্যান্ডসাম স্যালারিতে জাম্প করতে পারি না, পারবো না। কেন? কারণ ক্লাস সিক্সে যাওয়ার জন্য আপনার যা যা জানা দরকার সেটা ক্লাস টু পড়েই আপনি সেটা জানতে পারবেন না, থ্রি পড়তে হবে, ফোর পড়তে হবে, ফাইভ পড়তে হবে। তো এরা জি সময়ের সাথে সাথে আমরা আপগ্রেড হব। আমি আপনাকে একটা স্ট্যাট দেখাই। জি এই স্ট্যাটিস্টিক্সটা আমি ডাটা দিয়ে নিজেই ডেভেলপ করছি। জি এখানে ইউনাইটেড স্টেটসে, ইউএসএ তে জি আপনার যে কোনো লেভেলের এন্ট্রি থেকে শুরু করে সিনিয়র লেভেল পর্যন্ত যে কোনো লেভেলের একজন পিএইচপি ডেভেলপারের স্যালারি জি হোল ওয়ার্ল্ডের মধ্যে ইউএসএ তে সবচেয়ে বেশি, জি এবং সবচেয়ে কম হচ্ছে আমাদের এশিয়া মহাদেশে। এশিয়াতে হচ্ছে যে আপনার সবচেয়ে কম স্যালারি প্রোভাইড করা হয়। ফর এক্সাম্পল, জি ইউএসএ তে একটা এন্ট্রি লেভেলের সফটওয়্যার পিএইচপি ডেভেলপারের স্যালারি ইয়ারলি আপ টু $50,000 পর্যন্ত হয় ইয়ারলি। তাহলে আমরা যদি জি এটাকে মান্থলি ক্যালকুলেট করি, চার অন এন এভারেজে প্রায় 4,000 $4,500 ডলার। এখানে বাংলাদেশের একজনের বা এশিয়ার জি একজন পিএইচপি ডেভেলপার যে বিগিনার, তার ইয়ারলি স্যালারি থাকে $5,000। ইভেন $5,000 থাকেও জি না, তারও অনেক। আমি ইয়ারলি 1,000, ইয়ারলি অ্যারাউন্ড $1,000 একটা কোম্পানিতে আমি কাজ করছি, যে ইয়ারলি আমার $1,000 স্যালারি ইয়ারলি। সো জি পার মান্থে কত পড়ে এটা ক্যালকুলেট করলে বুঝতে পারবেন। এটা হচ্ছে যে আহ, আমার একবারে ক্যারিয়ারের শুরুতে ফার্স্ট চাকরি যেটা করছি সেটাতে আমি যদি মান্থলি হিসাব করি, মান্থলি আমি পেতাম প্রায় $400 মতো। নো, সরি, আমি ভুল বলতেছি, নট $400, আমি ভুল বলতেছি। আহ এইটা হইতেছে, জাস্ট মিনিট, জি 40, সরি, মান্থলি $40, জি মান্থলি $40। সো সেই জায়গাতে কিন্তু চিন্তা করি আমরা, এটা হচ্ছে জব মার্কেট, জি যথেষ্ট পরিমাণ জব ফ্যাসিলিটি আছে, তবে আমাদেরকে জি স্কিলড হইতে হবে, রাইট? জি ওকে। আমাদের, আমি পার্সোনাল জুম ইউজ করি। সো আমাদের 10 মিনিট আছে আর বাকি, এরপরে আমি জি আপনাকে নতুন একটা লিংক দিব, আপনি সেটাতে জি জয়েন করবেন, আই হোপ, আমি জি আশা করছি। ওকে। সো জব মার্কেট গেল, এখন এই যে এত জি কিছু শিখলাম, এরপরে আমরা কি শিখবো? ওকে, জি এরপরে আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখবো। আপনাকে একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে পরবর্তীতে। এটা আপনি নিজে জি নিজেই শিখতে পারবেন, বি- যদি না পারেন তখন কোর্স করলেও সমস্যা নেই। কেন বলতেছি? জি কারণ
পিএইচপি তে ভালো ফাউন্ডেশন থাকলে আপনি মুভ করতে পারবেন, সমস্যা নেই। জি তো এর পরবর্তীতে আপনি লারাভেল নিয়ে কাজ করতে পারেন ব্যাকএন্ডে, এবং লারাভেল নিয়েই কাজ করবেন, আমি এটা আপনাকে মানে স্ট্রিক্টলি বলে দিচ্ছি কাইন্ড অফ, বিকজ পিএইচপির জব মানেই বর্তমানে লারাভেল। এবং আপনি যদি কোথাও পরবর্তীতে অ্যাজ এ র পিএইচপি ডেভেলপার হিসেবে কোথাও ঢোকার পরে যদি অন্য জি কোথাও জব করতে চান, তখন লারাভেলে ঢুকবেন। কেন বলতেছি, কারণ আপকামিং ওয়ার্ল্ডে প্রিভিয়াস ফ্রেমওয়ার্ক গুলো যেমন কোডিগনেটর, ই টুস, এগুলো আস্তে আস্তে ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। জি লারাভেলটাই আসলে খুবই পপুলার হয়ে গেছে, এবং লারাভেলটাই এখন সব জায়গায় সবাই ইমপ্লিমেন্ট করতেছে। জি ওকে, সো লেটস স্টার্ট উইথ পিএইচপি। জি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাওয়ার আগে পিএইচপি প্রোগ্রামিং এর কিছু প্যারাডিজম জানি, প্রোগ্রামিং এর কিছু প্যারাডিজম আছে। এই প্যারাডিজম গুলোর মধ্যে পিএইচপি মূলত দুইটা প্যারাডিজমেই কাজ করে, বোথ প্যারাডিজম। জি প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। দুইটা ওয়েতেই পিএইচপি কাজ করে। এখন দুইটা ওয়ে মানে কি, আমি আপনাকে একটা কোড দেখাই। জি এখানে একটা কোড আছে, দুই পাশে দুটো কোড। এটা হচ্ছে প্রসিডিউরাল অ্যাপ্রোচ, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। এখানে আপনার আপনার কাছে দেখে মনে হইতে পারে এই কোডটা খুবই ছোট এবং এই কোডটা ইউজ করলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে, কিন্তু জি এই কোডটার তুলনায় এই কোডটা হচ্ছে মোর রিডেবল, মোর জি রিইউজেবল, এবং খুব সুন্দরভাবে করা, যেটা কিনা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো এবং মডার্ন ওয়েতে। তো দিস ইজ দ্য অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, এবং এটা হচ্ছে জি প্রসিডিউরাল অ্যাপ্রোচ। সো উই ক্যান ডেভেলপ দ্য অ্যাপ্লিকেশন বাই ইউজিং বোথ অফ প্যারাডিজম। আমরা প্রসিডিউরাল অ্যাপ্রোচ ইউজ জি করে করতে পারি, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ইউজ করে করতে পারি। ওকে, জি এই কোডটা জাস্ট দেখে রাখেন, এটা বলতেছি না, এখান থেকে অনেক কিছু শিখে ফেলেন just। না Okay, বুঝতেছি। হ্যাঁ। সো নেক্সট হচ্ছে যে পিএইচপি ডেভেলপ করছে রাসমাস লারডফ নামের একজন কম্পিউটার প্রোগ্রামার 1994-এ, এবং এটার ডেভেলপ করার পিছনে রিজন ছিল লারডফের একটা অনলাইন রিজিউম ওয়েবসাইট ছিল, অনলাইন রিজিউম। তো জি ওই ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আসে সেটা ট্র্যাক করার জন্য সে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানায়, এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সে বানাইছে সি দিয়ে। তার মানে আমরা যে পিএইচপি তে কোড লিখি, পিএইচপি তে কোড লেখার পরে পিএইচপির কোডগুলো প্রথমে কিসে কনভার্ট হয়, সি তে কনভার্ট হয়। সি থেকে তারপর আবার অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ, রাইট? এবং জি এটাই হচ্ছে মূলত হচ্ছে পিএইচপির একটা শর্ট হিস্ট্রি। পিএইচপির জি পিএইচপি এটা সবার আগে যখন এটা ডেভেলপ করে, এই ল্যাঙ্গুয়েজের নাম জি ছিল পার্সোনাল হোম পেজ। দ্যাটস ওয়াই এটার নাম জি পিএইচপি ছিল, এবং পরবর্তীতে এইটাকে কি করে তারা, এটা চেঞ্জ করে এটার নাম দেওয়া হয় হাইপারটেক্সট প্রি প্রসেসর। জি ওকে, এখন কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এটা একটা জনমনে একটা কোয়েশ্চেন থাকে। জি আপনার কি মনে হয় পিএইচপি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ? সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। ওকে, কি জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না? মনে হয় তো দুইটাই আছে। প্রি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ হয়। আচ্ছা, পিএইচপি হলো জি এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা মূলত হলো আমার দুই জায়গায় ব্যবহার আমরা করতে করতে পারি, পারি। ঠিক আছে? জি এখানে যেই সেট অফ রুল বা সিনট্যাক্স যেগুলা পিএইচপি প্রোভাইড করেন, সেগুলা দিয়ে আমরা কিন্তু একটা স্ক্রিপ্ট লিখতে পারি, অর্থাৎ স্ক্রিপ্টিং অ্যাপ্লিকেশন বানাইতে পারি, সিএলআই অ্যাপ্লিকেশন বানাইতে পারি, যেটা সি প্রোগ্রামিং এর কোড লেখার পরে সেটার আউটপুটটা কোথায় আসে, একটা কালো স্ক্রিনে, রাইট? জি কনসোলে। আপনি সি প্রোগ্রামিং করার জন্য কোন আইডিই ইউজ করছেন? আইডি ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, আপনি কি টার্বোসির নাম শুনছেন কখনো? কিসের? এটার নাম হচ্ছে টার্বোসি, টার্বোসি। না 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 না। আচ্ছা, কোড ব্লকের নাম শুনছেন? জি কোড ব্লকের নাম শুনছি।
সি প্রোগ্রামিং এর কোড করা হচ্ছে, টার্বো সিতে কোড করা সবচেয়ে টাফ। ও, এটা কেন? অনেক আগে ছিল, এখানে হচ্ছে স্ট্রিক্টলি অনেক কিছু মেনটেন করতে হয়। বুঝছি। সো এই জিনিসটা বলে রাখলাম। তো ঠিক ওই কনসোল অ্যাপ্লিকেশন যেরকম সিতে আমরা আউটপুট দেখি, ঠিক সেভাবেই পিএইচপি কে আমরা ইউজ করতে পারি। তো সো দ্যাট জি ওটা দিয়ে সিএলআই অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যাবে, সিএলআই। এবং এটার সিএলআই অ্যাপ্লিকেশন ইউজ হয় লারাভেলের বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা সিএলআই ইউজ করি বিভিন্ন ধরনের মডেল জেনারেট করার জন্য, কন্ট্রোলার জেনারেট করার জন্য, আদার্স আরো অনেক ফিচার, লারাভেলের ফিচার গুলো ইউজ করার জন্য আমরা ইউজ করে থাকি। লারাভেলের সবচেয়ে পাওয়ারফুল একটা সিএলআই টুল হচ্ছে আর্টিসান টুল। এটা কিন্তু পুরোটাই পিএইচপি দিয়ে ডেভেলপ করা। তো এটা কিন্তু পুরোটাই হচ্ছে সিএলআই বেসড। জি। এবং সার্ভার সাইড কেন বলতেছি, কারণ এ একটা ইনকামিং এসটিটিপি রিকোয়েস্টকে প্রসেসিং করে হুম। ওই রিকোয়েস্টের জন্য ডাইনামিক ওয়েব কন্টেন্ট রেডি করতে পারে, ডাইনামিক জি ওয়েব কন্টেন্ট জেনারেট করে সেটাকে সে পাঠাইতে পারে, সেটাকে সে জি রেসপন্সে পাঠাইতে পারে। দ্যাটস ওয়াই এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। তো আমি যদি সিএলআই অ্যাপ্লিকেশন রেডি করি, সরি, সিএলআই অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই, তাহলে আমাকে কি, আমার জাস্ট পিএসপি ইনস্টল থাকলেই হবে। কিন্তু আমি জি যদি সার্ভার সাইড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই, এটা জি যেটা কি ও ওভার দি ইন্টারনেট কাজ করবে ওয়েবে, তাহলে আমার কি লাগবে, সার্ভার লাগবেই, আমার একটা জি। সার্ভার লাগবেই। বুঝতে পারছি? এ পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? নেই, কোনো কোয়েশ্চেন নেই। ওকে, সো আমি স্টপ করে আমি আপনাকে লিঙ্ক দিচ্ছি আবার, হ্যাঁ? লিঙ্ক দেওয়া লাগবে না, আপনি সেম লিঙ্কে ঢুকলেই জি হবে। ওকে, সেম লিঙ্কে আবার জি, ঢুকলেই সেম হবে। লেগে ঢুকবো। জি ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ফাইন। আমরা যেখানে ছিলাম, আচ্ছা, একটু বোর্ড টাইপের কথাবার্তা জি হয়ে যাচ্ছে বেশি, আমরা একটু অন্য অন্য একটা টপিক নিয়ে একটু কথা বলি। টাইম জি শিডিউলিং নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি আপনার এখন সকাল 11টা, আর জি ধরেন আমার এখানে যদি সন্ধ্যা 7টা হয়, আপনার ওখানে সন্ধ্যার পর কি কোনো জি। সমস্যা আছে? ধরেন মাঝে মাঝে যদি, নেই নেই নেই, আমার সন্ধ্যায় কোনো, সন্ধ্যা বেটার থাকবে আমার আচ্ছা জন্য। হ্যাঁ, আমি এটা চিন্তা করছিলাম, কারণ আমি এখানে আজকে 9টা নেওয়া মানে আপনার ওখানে সকাল 9টা, আমি তো 12 ঘন্টা হিসাব করছি, আমি দেখছিলাম এক জায়গায় যে 10 ঘন্টা না কয় ঘন্টার একটা ডিফারেন্স আছে। সো জি তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো যে, আমি আগামী সপ্তাহে, বুঝছেন, আগামী সপ্তাহে আমি আসলে বাড়ি যাব, আমি জি মঙ্গলবারে বাড়ি যাব। সো নেক্সট উইকের ক্লাসগুলো মোস্ট জি প্রবাবলি আমি একটু সকালের দিকে নিতে চাইবো। জি তো আমি আগে থেকে আপনাকে নোটিফাই করে দিব। আর আমাদের উইকলি 3টা ক্লাস হইলেই আমরা কমফোর্টেবলি আমরা 42-43টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো। সো আমাদের কোনো জি চাপ নাই। বাট আমরা কোন সময় করতেছি এটা কোনো ফ্যাক্ট আই থিঙ্ক না, কারণ আমরা, আমার এবং আপনার দুজনেরই একটু সময়টা কমফোর্ট, মানে যেভাবে ফ্লেক্সিবল হয় আমাদের দুজনের জন্য, ওইভাবে করে আমরা টাইম ডিসাইড করবো। বাট মোস্ট প্রবাবলি আমরা সকালের সময়টাকে আমরা নিতে পারি, এবং হচ্ছে যে রাতের সময়টাকে আমরা কাজে লাগাইতে পারি। অর্থাৎ জি যেমন আমার এখানে সকাল 7টা থেকে যদি আমি নেই, আমার এখানে সকাল 7টা মানে হচ্ছে আপনার ওখানে রাত 9টা, রাইট? জি। তো রাত 9টায় তো প্রবলেম হওয়ার কথা না। না, আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সো আই থিঙ্ক, ধরেন আমি যদি ওই সময় নেই, তাহলে আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। তাহলে আমার সকালের সময়টা কাজে লাগলো, অফিস থেকে এসে ঝামেলা করা লাগলো না। ওকে, সো আপাতত আমরা নেক্সট উইকটা দেখি। বাট এটা ধরে রাখি যে রাত্রিবেলা যদি হয় তাহলে রাতে 9টা থেকে হবে, আর যদি সকালে হয় জি তাহলে সকাল 7টা জি থেকে বাংলাদেশ টাইম। অর্থাৎ আপনার টাইম হচ্ছে সকাল রাত 9টা, আমার সকাল 7টা। আর যদি রাত্রিবেলা নেই আমি, তাহলে আপনার সকাল 11টা, আমার রাত 9টা। জি তো আই হোপ আমরা কমিউনিকেট করে নিব, আমি গ্রুপে জানাই দিব, ওটা নিয়ে প্যারা নেওয়ার জি কিছু নাই। আমি আগে ভাগে জানাই দিব। আর সামহাও যদি কোনো বিপদ হয়, কোনো হুট করে যদি অসুস্থতা বা আমার কোনো সমস্যা হয় ব্যক্তিগত, তাহলে আমি একটু আগে জানাবো হয়তো বা। বিপদ তো আসলে বলে কয়ে আসে না, রাইট? সো জি এটা একটা সমস্যা, তো ইনশাল্লাহ আমি জানাই দিব। আর
উইকলি 3টা ক্লাস আমরা মাস্ট মেনটেন করার ট্রাই করব। যদি প্রবলেম হয় সেটা আমরা মেকআপ ক্লাস নিয়ে নিব জি। ইনশাল্লাহ। আপনার ক্লাস কোন কোন দিন? আমার ক্লাস ফ্রাইডে স্যাটারডে, ফ্রাইডে স্যাটারডে সানডে। না না, আপনার ইউনিভার্সিটি ক্লাস। ও, ইউনিভার্সিটি ক্লাস আমার 5 দিন আছে, ফ্রম মানডে টু ফ্রাইডে, 9টার দিকে 5টার দিকে। আচ্ছা, তাহলে তো আজ, ও, তাহলে তো শুক্রবারে তো আপনার ক্লাস রাত্রে নেওয়া যাবে না, সকালে নিতে হবে বাংলাদেশ টাইম। কারণ আমি রাত্রে জি। নিতে গেলে আপনার সকালবেলা হচ্ছে 11টা পরে যায়, আপনার ইউনিভার্সিটি টাইমের সাথে কনফ্লিক্ট জি, করে। ম্যাচ কনফ্লিক্ট হ্যাঁ, করে। রাইট রাইট। এই ভালো একটা কথা বলছেন, তাহলে আমি ওইভাবে করেই সাজাই দিব, সমস্যা নাই। জি। ওকে, আমরা আবার ব্যাক করি। জি। So PHP is a programming language that is actually commonly used as a server-side scripting language. Basically আমরা জি। সার্ভার সাইডের জন্য ইউজ করে থাকি ওয়েব ডেভেলপমেন্টে, বাট এটা দিয়ে আমরা সিএলআই এর কাজও আমরা করতে পারি। এবার আসি পিএইচপির বর্তমান অবস্থা কি। জি। এই স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে W3 টেক্সের। অ্যাজ এ জি। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে পিএইচপি বর্তমানে 76.4%, ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট জি। এবং ওয়েব অ্যাপ্লিকেশন আছে ওইগুলোর মধ্যে পিএইচপি টোটাল ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন 76.4% হচ্ছে পিএইচপি দিয়ে বানানো। জি। এই জিনিসটা হচ্ছে হিউজ। সো আসলে অনেক আগে থেকে, আজ থেকে প্রায় 8-10 বছর আগে থেকে একটা রিউমার খুব প্রচলিত সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে যে পিএইচপি ইজ ডেড, পিএইচপি ইজ ডেড। কিন্তু জি। অ্যাকচুয়ালি পিএইচপি যদি ডেড হয়ে যায় তাহলে 76.4% ওয়েবসাইট, প্রায় 244 মিলিয়ন ওয়েব অ্যাপ্লিকেশন কে এট এ টাইম কিন্তু আমরা করতে পারবো না। আমাদের আহ অন্য কোনো টেকনোলজিতে শিফট করা এটা কিন্তু ইম্পসিবল। সো এই জিনিসটা অনেকে বলে পিএইচপি ডেড। সো আমরা এইটা থেকে, এই স্ট্যাটিস্টিক্স থেকে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি পিএইচপি ইজ ইটস নট নট ডেড। দ্যাট। এবং 76.4% ওয়েব অ্যাপ্লিকেশন ইন হোল ওয়ার্ল্ড ইজ নট আ জোক। যেখানে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন ইউজ হচ্ছে 1.4%। পাইথনের মেইন ইউজ কেসটা হচ্ছে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিল্ডে। এটা হচ্ছে জি। পাইথনের সবচেয়ে বেশি ইউজ কেসের জায়গা। জাভা জি। এন্টারপ্রাইজ লেভেলে ইউজ হয় সবচেয়ে বেশি, এএসপি ডট নেট আছে। বাট বাকিগুলো হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয়, যেমন রুবি অন রেইলস, পার্ল, এগুলো কিন্তু রিসার্চের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ইউজ হচ্ছে। সো অ্যাজ এ সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যদি পিএইচপি তে কাজ করি, সো উই আর ইন সেফ জোন যদি আমরা জি। ওয়েব ডেভেলপমেন্টের দিকে থাকি। ওকে, সো জি। লেটস জাম্প টু দ্য ফিল্ড। আমরা এখন আমাদের মেন প্রজেক্টে চলে যাব। প্রজেক্ট বলতে আমরা পোর্ট করব, আমাদের সেট আপে চলে যাব। জি। আমাদের মেশিনটা প্রিপেয়ার করতে হবে আমাদের কোডিং করার জন্য। এখন জি। আমাদের, আমরা তো বলছি আমরা একটা সফটওয়্যার একটা বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করব পিএইচপি দিয়ে। এটার জন্য আমাদের কি কি জিনিস লাগবে? তো আমরা বেসিকলি যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি, আমাদেরকে একটা সার্ভার লাগবে। কেন? কারণ ওয়েব অ্যাপ্লিকেশনকে ওভার দি ইন্টারনেট কমিউনিকেট করতে হয়। তো যার কারণে আমাদের সার্ভারটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের সার্ভারের মাধ্যমে কমিউনিকেট করতে হবে ক্লায়েন্ট টু রিকোয়েস্ট, সরি, ক্লায়েন্ট টু সার্ভার। এটার জন্য জি। আমাদের সার্ভার লাগবে। তা আমরা, আমাদের যা যা লাগবে এগুলো আমি ওয়ান বাই ওয়ান যদি আমরা একটু ডিসকাস করি। এখানে আপনাদের ট্রেনিং এর ইয়েটা আছে, সিলেবাসটা আছে, আমি একটা নতুন নোট এখানে ওপেন করি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের লাগবে একটা সার্ভার। আমাদের সার্ভার লাগবে। তো সার্ভারের মধ্যে আমাদের কি কি সার্ভার আছে? আমরা জি। সার্ভার হিসেবে ইউজ করতে পারি অ্যাপাচি সার্ভার, এনজিআইএনএক্স সার্ভার। আচ্ছা, এরপর আমাদের কি কি লাগবে? পিএইচপি ইনস্টল করতে হবে, জি। পিএইচপি। তারপর আমাদের ডাটাবেসের জন্য কি লাগবে? মাইএসকিউএল ইনস্টল করতে হবে। জি।
আচ্ছা, লেখাটা কি খুব ছোট দেখা যাচ্ছে? আপনি বুঝতেছেন? না না না, পারফেক্ট আছে, পারফেক্ট আছে। ওকে ওকে ওকে, ফাইন। মাইএসকিউএল ইনস্টল করতে হবে। এখন মাইএসকিউএল ইনস্টল করলে, আমি জানি না আপনি ডাটাবেস নিয়ে যেহেতু কাজ করছেন, মাইএসকিউএল নিয়ে যেহেতু কাজ করছেন, আই থিঙ্ক জি। পিএইচপি মাইডমিন সম্পর্কে কোনো আইডিয়া আছে? না না না, পিএইচপি কোনো আচ্ছা, আইডিয়া নেই। মাইএসকিউএল এর বা ডাটাবেস ক্লায়েন্ট হিসেবে কি ইউজ করছেন? বেসিক্যালি এটা তো আমি শুধু ল্যাঙ্গুয়েজ শিখছি, এটা ইউজ করে শিখি নাই, শুধু যেটা এটা ম্যানিপুলেট করতে ডেটাবেসে কোয়েরি উইথ গুলো কোথায়? মাইএসকিউএল। আপনি কি কখনো কোয়েরি লিখছেন? কোয়েরি লিখে নিজে রান করছেন? জি জি জি। এটা কোথায় করছেন? এটা আমি স্কুলে শিখছিলাম। আচ্ছা, ওকে। না, কোয়েরি গুলো লিখছেন কোথায় আর রান করছেন কিভাবে, এটা মনে আছে? রান তো আমরা করি নাই, শুধু আমরা লেখছি ওটা। রান ওকে কখনো ওকে ওকে, প্র্যাকটিক্যাল করি নাই, থিওরি করছি শুধু। আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। সো মাইএসকিউএল যখন আমরা ইনস্টল করব, মাইএসকিউএল কে মূলত, মাইএসকিউএল আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে, যেরকমটা আমরা সি প্রোগ্রামিং এর কম্পাইলার বা জিএনইউসিসি কম্পাইলার ইনস্টল করি, ঠিক ওইরকম ভাবে। এবং এটাকে আমরা কমান্ড লাইনে ইউজ করতে হবে। মাইএসকিউএল কে কোথায় ইউজ করতে হবে? জি। কমান্ড লাইনে। ওকে। কমান্ড। সো কমান্ড লাইনে ডিডিএল ডিএমএল এগুলো ইমপ্লিমেন্ট করাটা একটু কষ্টকর হয়ে যায় অ্যাজ এ বিগিনার। আপনি যদি সিনিয়র লেভেলে চলে যান, কোড করতে করতে আপনি যখন ইউজ টু হয়ে যাবেন, তখন আপনি কোথায় করতেছেন কোনো সমস্যা না। যেমন একটা কথা মাঝখানে বলি, সেটা হচ্ছে আগে আমি এগুলো সবগুলো একসাথে ইউজ করতাম। একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার ইনস্টল করলে সব জি একসাথে চলে আসতো। বাট এখন আমি শিফট হইতেছি শুধুমাত্র টার্মিনালের দিকে, অর্থাৎ টার্মিনাল দিয়ে সবকিছু করব, এরকম একটা জায়গা আমি যেতে যাচ্ছি। এবং আমরা কাজ করতেছি, যেমন আমরা অফিসে, আমরা যে সার্ভারে কাজ করি, আমাদের সার্ভারগুলো সবগুলো হচ্ছে লিনাক্স বেস সার্ভার। তো ওখানে, এবং জি সার্ভার অপারেটিং সিস্টেমে, লিনাক্স অপারেটিং সিস্টেম যদি সার্ভারে ইনস্টল করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনি কমান্ড লাইনের মাধ্যমে জাস্ট ঢুকলেন, সার্ভারে ঢুকলেন, একটা কালো স্ক্রিন, জাস্ট ওইটাতে আপনার কাজ করতে হচ্ছে টার্মিনালে, আর কিছুই নাই। এই জিনিসটা তো এখন জি এটা বলার পিছনে রিজনটা হচ্ছে, অ্যাজ এ বিগিনার মাইএসকিউএল যখন আমি ইনস্টল করব, আমাকে একটা টার্মিনালের মাধ্যমে আমাকে একে ইউজ করতে হবে। এখন টার্মিনালের মাধ্যমে কোয়েরি করে সবকিছু রেডি করে রান করাটা একটু কষ্টকর। কিরকম হয় বা কেমন হইতো যদি এই জিনিসটাকে আমি ভিজুয়ালি ক্লিক 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 করে করতে পারতাম, যেখানে আমার ক্লিক ক্লিক করে করারও সুযোগ আছে, আবার কি নিজে যদি চাই সেক্ষেত্রে কি কোয়েরি লিখে রান করারও সুযোগ আছে। জি এটা হলে সবচেয়ে ভালো হয় না? জি। এইটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট, ডাটাবেস ক্লায়েন্ট। অর্থাৎ আমার বুঝছি। ডাটাবেসটা হচ্ছে মাইএসকিউএল, এটাকে ভিজুয়ালি ইউজ করার জন্য একটা ক্লায়েন্ট ইউজ করতে হবে। সেটা অনেকগুলো ক্লায়েন্ট আছে, অনেকগুলো। জি যেমন পিএইচপি মাই অ্যাডমিন, ওয়ান অফ দেম, সিকুএল প্রো, তারপর হচ্ছে যে জি আমি একটা ইউজ করি, তার নাম হচ্ছে কি জানি, হেডি এসকিউএল। সো জি এই এই টাইপের ওয়ান অফ দেম আমাদের যে কোনো একটা ডাটাবেস ক্লায়েন্ট লাগবে। জি। ওকে। এখন ডাটাবেস ক্লায়েন্ট কি হইতে পারে? ডাটাবেস ক্লায়েন্ট হইতে পারে, sorry, হ্যাঁ, ডাটাবেস ক্লায়েন্ট এখানে আমরা কি ইউজ করতে পারি? পিএইচপি মাই অ্যাডমিন হইতে পারে। এই পিএইচপি মাই অ্যাডমিন এটা একটা সফটওয়্যার যেটা ডাটাবেস ক্লায়েন্ট জি হিসেবে কাজ করে, এটাও পিএইচপি দিয়ে বানানো। আচ্ছা। বুঝছি। এবং এটা ব্রাউজার দিয়ে আপনাকে ইউজ করতে হবে। তারপর আমরা HDSQL ইউজ করতে পারি, উই ক্যান ইউজ সিকিউএল প্রো। আপনি কি ম্যাক ইউজ করেন না নন ম্যাক? উইন্ডোজ। উইন্ডোজ ইউজ করেন, ওকে, সমস্যা নেই। সিকিউএল প্রো ইউজ করতে, কারণ ম্যাকের সাথে সিকিউএল প্রোটা খুব ভালো, কমফোর্টেবল। ওকে। আমি হচ্ছে আমার অফিসে আমরা আমরা ম্যাক ইউজ করি সবাই। ওকে। সো এখন ও। দেখেন তো, আমাকে একটা সার্ভার ইনস্টল করতে হবে, আমাকে পিএইচপি জি। ইনস্টল করতে হবে, মাইএসকিউএল ইনস্টল করতে হবে, ডাটাবেসের একটা ক্লায়েন্ট। ক্লায়েন্ট ইনস্টল করতে হবে। চারটা জিনিস আমাকে আলাদা আলাদা করে ইনস্টল করতে হবে। এই জিনিসটা শুধুমাত্র ইনস্টল করলেই হবে না,
এগুলোকে আবার কি একটার সাথে একটা কনফিগার করে ওয়ার্কেবল জায়গায় আনতে হবে, রাইট? জি। এখন এই ওয়ার্ক ওয়ার্কেবল এনভায়রনমেন্ট। জায়গায় যদি আনতে হয়, তাহলে কি পরিমাণ হ্যাসেল বুঝতে পারতেছেন? জি। অ্যাজ এ বিগিনার আপনি কোড করতে এসছে, আপনার কোড করার মোটিভেশনটাই হারায় যাবে। জি। আপনি এর সামনের দিকে যে আগাবেন, আপনি এই কমপ্লেক্সিটি দেখে চিন্তা করবেন, ধুর এই কমপ্লেক্সিটি আর কোডই করবো না। এবং আমার একটা জিনিস, একটা গল্প বলি মাঝখানে। জি। পিএইচপি মাইএডমিন যখন কনফিগার করতে হয় বা ডাটাবেস যখন কনফিগার করা হয়, আমি তখন উবুন্টুতে কাজ করি, প্রত্যেকটা আলাদা আলাদা করে ইনস্টল করে যখন কনফিগার করতে হয়, তখন এগুলো পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো মনে রাখাটা অনেক কষ্ট হয়ে যায়। তখন এবং বেশ কিছু কমান্ড চালাইতে হয় লিনাক্সের। এখন আমার এখনো মনে জি। আছে, আমার ওই তখন যে বাসায় থাকতাম, রুমের দেয়ালে হইতেছে আমি কলম দিয়ে ওই কমান্ড গুলো লিখে রাখতাম। কারণ যখন প্রয়োজন ও। পড়ে তখন ওই গুগল করলে তখন দেখা যায় যে আসলে কি দিয়ে গুগল করবো, তখন ক্রিটিক্যাল মোমেন্টে ওই আইডিয়াটাও আসে না। তখন ওই যে দেয়ালে লেখা থাকতো, দেয়াল থেকে নিয়ে তখন যখন আমি উইন্ডোজ টুইন্ডোজ বা এই উবুন্টু নতুন করে দিতাম, তখন তো আবার এগুলো সব ইনস্টল করতে হবে। তখন হইতেছে আমার এই জিনিসটা আমি কাজে লাগতো। তো এটা হ্যাসেল অ্যাজ এ বিগিনার, মোটিভেশনটা জি। হারাই ফেলে। তাহলে কি করতে হবে? কম্বো কোনো কিছু পাওয়া যায় কিনা, কম্বো, কম্বো প্যাকেজ। আমি এটা ইনস্টল করব, আমার সব হয়ে যাবে। এক এই এখানে এটার কিছু সুবিধা কিছু অসুবিধা আছে। সুবিধাটা হচ্ছে, জি। আমি যদি এগুলো আলাদা আলাদা করে ইনস্টল করি, এটা আমার হোল মেশিনে ইনস্টল হয়ে যাবে, পুরো মেশিনের জন্য এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আমি যদি জি। কম্বো ইউজ করি, তাহলে আমি যখন রান করব তখন চলবে, আদারওয়াইজ কি চলবে না। চলবে না। এইটাতেও একটা পজিটিভিটি আছে কি, এটা একটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার যখন অল টাইম পিসিতে চলে, যখন পিসি স্টার্ট করলাম ওই সময় থেকে চলা শুরু করে, তখন কিন্তু এটা হিউজ পরিমাণ না হোক একটা নির্দিষ্ট পরিমাণ মেমোরি নেয়, মিনিমাল মেমোরি সে ইউজ করে। কিন্তু যদি আমি জি। রানই না করি, তাহলে কি এটা ইউজ হবে মেমোরিটা? না। আমি যদি কম্বো ইউজ করি, এটা আমার সুবিধা, মেমোরিটা ফ্রি থাকবে। বাট ইন সার্ভার, জি। যখন সফটওয়্যারটা আমি কোনো না কোনো সার্ভারে ডিপ্লয় করব, আমি তো নিশ্চয়ই আমার ই কমার্স বলেন ইনভেন্টরি বলেন এই সফটওয়্যারটা বানায় আমি বসে থাকবো না। এটা আমারে কোথাও না কোথাও কি জি। করতে হবে, ডিপ্লয় করতে পোস্ট হবে, করতে এটাতে হবে। পোস্ট করতে হবে, জি। নাহলে তো আমি ওভার দি ইন্টারনেট এটাকে অ্যাক্সেস করতে পারবো না। সো এটার জন্য আমাদের কি জি। লাগবে? এটার জন্য আমাদের সার্ভার লাগবে বা হোস্টিং হ্যাঁ। প্রোভাইডারের সাথে কমিউনিকেট করতে হবে। ওদের ওই সার্ভার গুলোতে কিন্তু এই কম্বোর কোনো সিস্টেম নাই। ওদের ওখানে কিন্তু জি। আবার আলাদা আলাদা ভাবে আপনাকে ইনস্টল করতে হবে। সো ওইটা আমাদের এখন দরকারও নাই, কারণ গতানুগতিক যে হোস্টিং কোম্পানিগুলো আমাদেরকে সার্ভার দেয়, ওটাতে সবকিছু দেয়া থাকে। আমার কাজ হচ্ছে জাস্ট কোডটা ওইখানে রেখে দিব, ডাটাবেসটা দিয়ে দিব, জি। কোড কাজ করা শুরু করবে। বুঝছি। কিন্তু যদি ভিপিএস ইউজ করেন, ভিপিএস এর নাম শুনছেন? না। ভিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, অর্থাৎ ক্লাউড সার্ভার গুলো আর কি, যেগুলো হচ্ছে প্রাইভেট সার্ভার হিসেবে কাজ করে। ওই প্রাইভেট সার্ভার গুলোতে হচ্ছে তখন আপনি হোস্ট সি প্যানেল থেকে যদি আপনি হোস্টিং কেনেন বা শেয়ার হোস্টিং কেনেন, তখন কি হয়, জি। ওইখানে আরো অনেকের একই সার্ভার অনেকে ইউজ করতেছে, বুঝছি। আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট পাইলেন। আর ভিপিএস বা ক্লাউড সার্ভারে কি হয়, আপনাকে ডেডিকেটেডলি একটা সার্ভার একটা মেশিন দিয়ে দেওয়া হচ্ছে। বুঝছি। শেয়ার হোস্টিং এ কি হয়, একই মেশিন সবাই আলাদা আলাদা করে ইউজ করতেছে, তো ফেসবুকের জি। মতো একই ওয়েবসাইট সবাই আলাদা আলাদা অ্যাকাউন্ট করে ইউজ করতেছে। কিন্তু ভিপিএস এ হইতেছে কি, ওখানে ওরা আপনাকে একটা আলাদা করে কি দিয়ে দিবে, মেশিন। সার্ভারই দিয়ে দিবে, মেশিনে দিয়ে দিবে। এখন ফিজিক্যাল মেশিন তো দেওয়া সম্ভব না, এটাকে ভার্চুয়াল মেশিন বলে আর কি। ভার্চুয়াল জি। মেশিন দিয়ে দিবে, ওইটাতে আর কারো কোনো কিছু নাই। ওটাতে লাগবে না। ডেডিকেটেড আপনাকে র্যাম দিয়ে দিবে, ডেডিকেটেড এসএসডি দিয়ে দিবে, ডেডিকেটেড আপনাকে ওখানে আপনি মেমোরি পাবেন, প্লাস জি। অপারেটিং সিস্টেম আপনার মতো করে চুজ করতে পারেন। মানে ওখানে আপনি যা ইচ্ছে তা করেন, কোনো সমস্যা নেই। এবং এটার জন্য জি। এটা প্রাইস অনেক বেশি। যেমন এম- একটা ভিপিএস সার্ভার যদি লো কনফিগারেশন, আপনি যদি 2 জিবি মেমোরি দিয়েও নেন, সেক্ষেত্রে এটার প্রাইস পার মান্থে এমনও আছে ভাই, 20 $15-20 আসে মিনিমাম প্রাইস পার মান্থ। জি। যেখানে 15 মানে 1500 টাকা বা 2000 টাকা কাছাকাছি, যেখানে শেয়ার হোস্টিং এ জি। নিলে পার ইয়ারে আসে 2000 টাকা, সেটা এখানে বিপিএস এ এক মাসে আসে এই টাকাটা। এবং যদি অ্যামাজনের EC2 ইউজ করেন,
তখন ইলাস্টিক কন্টেইনার টু, তখন তো আরো, তখন আপনি যত বেশি ইউজ করবেন তত বেশি চার্জ আসবে। এবং একটা মিনিমাল চার্জ তো আছেই, ধরুন $10 বা $20 তো আছেই। এটার উপরে এবার যত বেশি রিকোয়েস্ট আসবে, ইউজ হবে, তত বেশি চার্জ আসবে। এই হলো অবস্থা। সো আমরা তাহলে কি করব, একটা কম্বো সফটওয়্যার ইউজ করব, যেটা দিলে কি সব অটোমেটিক্যালি কি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাবে আর মেমোরি ভালো থাকবে। হ্যাঁ, মেমোরি ভালো থাকবে বলতে, কারণ ওটা আমি, ওটা তো মেমোরি ফ্রি। স্বাভাবিক, এটা স্বাভাবিক বিষয় না। আমি একটা জিনিস চালাইলে সেটা আমার মেশিনের উপর প্রেশার আসবে। আমি যদি না জি। চালাই তাহলে কি প্রেশার আসবে? না। আসবে না। সো কম্বো সফটওয়্যারটা কি? কম্বো সফটওয়্যারের মধ্যে কিন্তু অনেকগুলো সফটওয়্যার আছে। ফর এক্সাম্পল জ্যাম্প, ওয়াম, তারপর লারাগন। সবচেয়ে বেশি পপুলার হচ্ছে লারাগন, মানে রিসেন্ট পাস্টে। আমি ইউজ জি। করি লারাগন, কারণ এটা আমার কাছে খুব ভালো লাগে অটো ভার্চুয়াল হোস্টিং এর জন্য। বাট ইউ ক্যান ইউজ জ্যাম্প, ওয়াম অর লারাগন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমি প্রেফার করব অ্যাজ এ বিগিনার আপনি জ্যাম্প ইউজ করেন। জি। ওকে। ওকে, সো আমরা যদি একটু, আমার তো স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি তো ব্রাউজারে আছি, জি। এটা দেখা যায়। দেখা যায়। ওকে, আমরা এই যে জ্যাম্প দিয়ে সার্চ করলাম, জ্যাম্পের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। জি। এইখানটাতে আমরা একটু দেখব। ওকে, এটা হচ্ছে একটা পিএইচপি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এবং জি। এখানে কি কি আছে, আমরা এই জ্যাম্প ফর উইন্ডোজ এই জিনিসটাতে ক্লিক করব। জি। আসলাম। ওকে, আমি একটু নিব, ডাউনলোডসে যাই আমি আবার। ওকে, এখানে আসি। উপরে ডাউনলোডসে ক্লিক করলে এখানে আমাকে নিয়ে আসবে এখন। এবং আহ, এখানে আমরা এখন দেখতে পাবো যে পিএইচপির ভার্সন গুলো, আমার যে ভার্সন জি। দরকার আমি ওই ভার্সনের জ্যামটা নামায় নিব। পিএইচপির জি। 7 ভার্সনটা, পিএইচপি অনেক বছর ধরে চলছে। পরবর্তীতে পিএইচপি 8 আসে এবং বর্তমানে পিএইচপি 8.3 চলতেছে। তো পিএইচপি এইট জি। পয়েন্ট থ্রির সাথে কিন্তু জ্যাম্প কিন্তু পিএইচপি 8.3-তে এখনো নাই। জ্যাম্পের লেটেস্ট জি। ভার্সন যেটা, সেটা হচ্ছে পিএইচপি 8.2, যেটা, জি। সো লেটেস্ট জ্যাম্পে আমরা পিএইচপি 8.2 পাবো। আমি যদি জি। আরেকটু ইসে যাই, মানে স্টেবল ভার্সন, এটা জি। কিন্তু স্টেবল ভার্সন। আমি যদি জি। লারাগনে যাই, ওকে, লারাগনে ডাউনলোডসে যাই, এই যে এইখানে এই ওইটা হইলো লেটেস্ট ভার্সন। এইখানে পিএইচপি 8 আছে, বাট 8-এর সিমেন্টিক ভার্সনিং এর লেটেস্ট কোনটা সেটা ওরা দেয় নাই। সো আমরা এটা বাদ দিয়ে আমরা জ্যাম্প ইউজ করব, পিএইচপি 8.2 তে আমরা প্র্যাকটিস করব। ওকে, জি। অথবা ওকে। আমরা ধরে নিতে পারি পিএইচপি 8, এটাই বলি। সো জি। ডাউনলোড আমরা আপনার পিসি কনফিগারেশন অনুসারে আপনি ডাউনলোড করে নেবেন। দেখি আমার জি। এখানে কতক্ষণ লাগে। ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, হইতেছে। You downloading the study app. Learn, check out more special will take it to জি, install. আমার ডাউনলোড হয়ে গেছে। আবার ডাউনলোড, হ্যাঁ আপনি ইনস্টল করে ফেলেন। ইনস্টল করতেছি। হ্যাঁ, আমার এখানে অনেক সময় লাগবে। 7 মিনিট কেবল কাটা পরে আমাদের নেটের অবস্থা খুবই খারাপ। 7 মিনিট কেবলের প্রবলেম, এটা থাকুক, আমার সমস্যা নেই। ওকে। জি, আমার একটা মেসেজ আসছে, বিকজ an activated user account control system some functions of XAMPP are possibly ওকে, restricted. আমি স্ক্রিন শেয়ারটা কিছুক্ষণের জন্য অফ করতেছি। আপনি আপনার এন্ড থেকে স্ক্রিন শেয়ার করতে পারেন কিনা দেখেন, না হলে আমাকে বলেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি স্ক্রিন শেয়ারের। জি। আমি দেখে দিচ্ছি। হোস্ট ডিসেবলড স্ক্রিন শেয়ারিং পারমিশন নাই। ওকে, মেক আ হোস্ট, অ্যালাউ, জাস্ট 1 মিনিট প্লিজ, আমি দেখতেছি। ওকে, অ্যালাউ এখন পারেন? জি, ট্রাই করি। জি। হুম, দেখতে পারতেছেন? হ্যাঁ, আপনি ওই আপনার ইসে যান, আপনার যেটা আসতেছে, হ্যাঁ ইসে ট্রাই করেন।
সমস্যা নেই, ওকে দেন, ওকে দেন, নো প্রবলেম। ওয়েট, জি। প্যাকেজ অন। এটা অন্য কোনো ড্রাইভে এই জিনিসটা স্টোর করেন, সিলেক্ট ফোল্ডারটা অন্য কোনো ড্রাইভে। কারণ কোনটাই এই করবো? জিনিস, কারণ কেন বলতেছি, কারণ যখন উইন্ডোজ দিবেন তখন আবার এটাকে সরাইতে হবে। তো সরাইতে হলে দেখা জি। যায় যে অনেক ডাটা মিসিং হয়ে যায়। আমাদের তো আসলে মানে ঝামেলা করার দরকার নেই, আমরা অন্য একটা জায়গায় আমাদের যেখানে আমরা কাজগুলো রাখবো ওই জায়গায় রাখলে আমাদের হইলো। জি। অন্য একটা ড্রাইভে, যেখানে ধরেন সেফ ড্রাইভ, আপনার কাজগুলো সব ওখানে রাখলেন। এখানে একটা ড্রাইভ রাখতেছি। সিলেক্ট করেন, ড্রাইভ, আই থিঙ্ক আমার ড্রাইভ সিলেক্ট করলে মনে হয় ভালো হবে। ড্রাইভ একটাই ড্রাইভ, কোথায়, কোনটা? একটাই ড্রাইভ। ড্রাইভ তো একটাই, ল্যাপটপে। ওয়েট ওয়েট ওয়েট, একটু নিচে যান, একটু নিচে যান, একটু নিচে যান। ওয়েট, একটু উপরে যান। এগুলো কলাপস করেন, এগুলো এই যে উইন্ডোজ সি ওইটা একটু কলাপস করেন, হ্যাঁ। ও, একটাই। আচ্ছা ঠিক আছে, উইন্ডো জি। আপনি এটা সিলেক্ট করেন, সমস্যা নেই। ওকে দিব ক্যান্সেল করেন, তাহলে। ক্যান্সেল করেন, ক্যান্সেল করে দেন। জি। থাকুক, ঠিক আছে, নেক্সট দেন, সমস্যা নেই। পরবর্তীতে একটু উইন্ডোজ দেওয়ার সময় একটু বুঝে শুনে জাস্ট ব্যাকআপ নিয়ে নিলে হবে। নেক্সট, হ্যাঁ। তো এটা যখন আমরা ইনস্টল করব আমাদের পিসিতে অটোমেটিক্যালি ওই যে আমরা দেখতে পাচ্ছি যে, দেখছেন, জ্যাম্প ইজ অ্যান জি। ইজি, ওইখানে যান, জ্যাম্পের ওখানে যান, দেখবেন যেটা ইনস্টল হচ্ছে ওখানে, এই যে জ্যাম্প ইজ অ্যান ইজি টু ইনস্টল অ্যাপাচি ডিস্ট্রিবিউশন কন্টেনিং মাই এসকিউএল পিএইচপি এন্ড পার্ট। সো এটা জি। অটোমেটিক্যালি অ্যাপাচি সার্ভারটা ইনস্টল করে ওই জি। সার্ভারের সাথে মাইএসকিউএল এবং পিএইচপি কে হচ্ছে যে কনফিগার করে নেয়। সো আমাদের জি। আর কোনো কিছু করতে হয় না। আচ্ছা, এখন এটা ইনস্টল হইতে হইতে আমরা একটা জিনিস জি। শিখি। আমি কি স্ক্রিনশট বন্ধ করব? হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই। আপনি এখন করবেন শেয়ার? হ্যাঁ, সমস্যা নেই, বাট ঠিক আছে। ওটা যদি নেক্সট স্টেপে গেলে তখন আবার করে নিন, সমস্যা নেই। জি। মানে আমরা একটু হোয়াইট বোর্ডে আসলাম। জি। ক্লাসিক, ওকে। এখানে কেন আসলাম? ওয়েব সার্ভারটা ইনস্টল করব, তখন সার্ভারের কিন্তু একটা রুট অ্যাড্রেস থাকে, যেমন জি। একটা ইউআরএল থাকে, একটা ডোমেইন নেম জি। থাকে। সো আমরা লোকাল সার্ভার, এই যে আমরা একটা সার্ভার এখানে কনফিগার করতেছি, ইনস্টল করতেছি, এটার নাম কি? এটার নাম হচ্ছে লোকাল সার্ভার। অ্যাড্রেস অন। এইটার ডোমেনটা কি? ডোমেন তো বুঝেন। জি। এটার ডোমেনটা হচ্ছে লোকাল হোস্ট, লোকাল হোস্ট। জি। আমরা ব্রাউজারে যদি এটা দেই লোকাল হোস্ট, শুধু লোকাল হোস্ট দিই বা http:// লোকাল হোস্ট দিই, কাজ করবে। এটার জি। আইপি অ্যাড্রেসটা কি? 127.0.0.1। জি। তার মানে এটা হচ্ছে লোকাল সার্ভারের কি আইপি অ্যাড্রেস। জি। ওকে, এখন ধরেন এই লোকাল হোস্টে হিট করলে সবসময় একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা সার্ভারকে, আবারও বলতেছি, প্রত্যেকটা সার্ভারের ডোমেইন দিয়ে অথবা আইপি দিয়ে যখন আমরা হিট করি, তখন ওই সার্ভারটার তখন কি করে, রিকোয়েস্টটা ব্যাকএন্ডে বা ওই সার্ভারে যায়, রাইট? জি। আমরা তো দেই হচ্ছে আমাদের ব্রাউজার থেকে। আমার কম্পিউটারে যে মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোমটা আছে, আমি ওইটাতে গিয়ে লিখি লোকাল হোস্ট, বা ওইখানে গিয়ে লিখি facebook.com অথবা লিখি google.com। এটা কি করে? এটা মূলত হচ্ছে একটা আইপি কে রিজলভ করে ওই সার্ভারে জি। রিকোয়েস্টটাকে পাঠায় দেয়। তো মূল, জি। এটা হচ্ছে মূল ডোমেনটা, লোকাল হোস্ট, এটা হচ্ছে মেইনটা। আপনি যখন এই ডোমেনটা দিয়ে হিট করবেন বা এই আইপিটা দিয়ে হিট করবেন, এটা সার্ভারের একটা রুট ফোল্ডারকে ডিনোট করে, অর্থাৎ জি। একটা রুট, একটা নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে ও হিট করে। তার মানে আমি লোকাল জি। হোস্ট দিলাম মানে সার্ভারের একটা নির্দিষ্ট ফোল্ডার পর্যন্ত সে গেল।
এরপরে বাকিগুলো আমি স্ল্যাশ দিয়ে দিয়ে পাবো, রাইট? জি। আমরা যদি এখানে একটু, আপনি কি বুঝতেছেন? বুঝতে অসুবিধা হচ্ছে? না না না, বুঝতেছি। আপনি না বুঝলে সাথে সাথে আমাকে কোয়েশ্চেন করবেন। আমি খুবই ফ্র্যাঙ্কলি মানুষ, না বুঝলে 100 বার বুঝাবো, বাট না বুঝে জি। চুপ করে থাকেন না। আমার সবাইকে বলি, আপনি টাকা দিয়ে শিখতেছেন, বাংলা শিখতেছেন না। সো আপনি আপনারটা জি। আদায় করে নেবেন। জি। ওকে ফাইন, লেটস কাম টু দ্য পয়েন্ট। আমরা এখানে একটা ইয়া পাই কিনা, আমাদের একটা ইয়া লাগবে। আচ্ছা, এটা ড্র আছে, সমস্যা নেই। আমরা এটা এখানে একটা এটা আঁকি। ধরি এটা হচ্ছে আমাদের ব্রাউজার। জি। উই আর রানিং আউট অফ টাইম। 9 মিনিট আছে, নো প্রবলেম। ওকে, এটা হচ্ছে আমরা আমরা একটা ব্রাউজারে আছি, জি। আমাদের গুগল ক্রোমের ভিতরে। ওকে, এবং আমরা ধরেন এখানে লিখলাম লোকাল হোস্ট। জি। লোকাল হোস্টটা দিয়ে আমি যখন এন্টার দিব, তখন সে কি জি। করবে? সে কোথায় যাবে? সে সার্ভারে। সার্ভারে যাবে। মূলত হচ্ছে সে সার্ভারে যায় না অ্যাকচুয়ালি, কারণ ইন্টারনেট ওয়ার্ল্ডে লোকাল হোস্ট নামে কোনো কিছু নাই। ইন্টারনেট ওয়ার্ল্ডে সবকিছু কি দিয়ে ডিনোট হয়? আইপি দিয়ে। কি দিয়ে? প্রত্যেকটা আইপি। সার্ভারের ইউনিক অ্যাড্রেসটা হচ্ছে আইপি। তাহলে বলতে পারেন ভাইয়া, আমরা ডোমেন কেন ইউজ করি? কারণ আইপিটা মনে রাখা কষ্টকর, রাইট? একজন জি। সাধারণ মানুষ, আমি আপনি টেকনিক্যাল পার্সন, আপনি টেকনিক্যাল, জি। আপনি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, আমি টেকনিক্যাল পার্সন, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমরা বুঝতেছি আইপি ইজ এ ইজিয়েস্ট ওয়ে। বাট একজন জি। চিন্তা করেন তো, যেটা স্কুলে পড়ুয়া লোক বা একজন স্কুলের নন টেকনিক্যাল পার্সনের কাছে আইপিটা মনে রাখা খুব কষ্টকর। 192.168.30.10 বা 194.128.30.10, এই আইপি গুলো মনে রাখা কিন্তু খুবই কষ্টকর। তখন জি। এই হিউম্যান রিডেবল এর জন্য, মানুষ ইজিলি বোঝার জন্য ডোমেনটা আসছে। মূলত কি হয়, আমি লোকাল হোস্ট দিলাম, সে কোথায় যাবে জানেন? সে যাবে হচ্ছে ডিএনএস সার্ভারে। জি। এইটা হচ্ছে আমার ডিএনএ। ডিএনএস সার্ভার। এটা হচ্ছে ডিএনএস। ডিএনএস। ডিএনএস এর ফুল ফর্ম কি? ডিএনএস এর ফুল ফর্ম হইতেছে ডোমেইন নেম সার্ভার। ওকে, এখন ওকে। প্রশ্ন করতে পারেন ভাইয়া যে ডিএনএস জিনিসটা কি, এর ভিতরে কি থাকে? এর ভিতরে ম্যাপ করা থাকে। কি ম্যাপ করা থাকে? ডোমেন আইপি। ডোমেন আইপি, অর্থাৎ কোন জি। ডোমেনের কোন আইপি সেটা ম্যাপ করা থাকে। ঠিক এরকম এখানে একটা জিনিস ম্যাপ করা আছে, যেমন লোকাল হোস্ট। আমি এটা আপনাকে বোঝানোর জন্য এইভাবে লিখতেছি, বাট বিহাইন্ড দ্য জি। সিন অন্যভাবে হয়। সে টিএলডি তে যায়, টপ লেভেল ডোমেনে যায়, সেখান থেকে সার্চ করে তারপর নিয়ে আসে। আমাদের ওইগুলোর দরকার নেই, আমাদের বুঝতে হবে এটা কাজ করতেছে কেমনে। আমি জি। বুঝি লোকাল হোস্টে হিট করলে ডিএনএস এ যাবে, ডিএনএস এ গিয়ে সে ডোমেনটা রিজলভ করবে। কি করবে? জি। ডোমেনটাকে রিজলভ রিজলভ। করবে। ডোমেনটা রিজলভ করা মানে কি? ওই ডোমেনের আইপিটা খুঁজে বাইর করবে। জি। বুঝে গেছে? মানে বিষয়টা এরকম, ধরেন একজন প্রভাবশালী ব্যক্তির কাছে, আপনি ব্যক্তির নাম আপনার এলাকার, জি। সে ধরেন হচ্ছে খুব পপুলার, আপনি তার বাড়ি চেনেন না। এখন যে জি। মানুষটা ওই এলাকায় পপুলার তাকে তো সবাই চিনে, তাই না? জি। আপনি ওদের বাজারে গেলেন, বাজারে গিয়ে বললেন যে ভাই অমুকের বাড়ি কোনটা। জি। তখন আপনাকে একজন বলল যে সামনে ডানে গিয়ে আপনি মসজিদ দেখবেন, মসজিদের পাশেরটা হচ্ছে কি বাড়ি। তাহলে এটা কিন্তু স্পেসিফিক। আপনি জি। কিন্তু এই মসজিদের পাশে যে বাড়ি, এই জায়গাটা কিন্তু আপনি জানতেন না। আপনি জানতেন যে, আপনি জাস্ট লোকটার নাম জানতেন। এখন নাম ধরে আপনি এক জায়গায় গেলেন, যাওয়ার পরে এটা দিয়ে সার্চ করতে লাগলেন, একজন আপনাকে স্পেসিফিক ঠিকানাটা দিল, ইউনিক অ্যাড্রেসটা দিল, আপনি ওই ইউনিক জি। অ্যাড্রেসে গেলেন, লোকটাকে পেয়ে গেলেন। এটা হচ্ছে জি। ডোমেন নেম রিজার্ভ। তো ওখানে আমি লোকাল হোস্ট, কারণ ইন্টারনেটে আইপি ছাড়া কিচ্ছু চিনে না, আপনার এই ডোমেন জি। টোমেন কিচ্ছু চিনবে না। এই যে ওয়ান টোয়েন্টি জি। সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এরকম করে আরো অনেক ডোমেনের জন্য আইপি এরকম করে কি সেট করা আছে, ধরেন এখানে রিজলভ জি। করতেছে। তখন এ মূলত কি করতেছে,
আমরা একটু ড্র করার ট্রাই করি প্রথমে। এই গেল এখানে, এই যে লোকাল হোস্টটা নিয়ে, এবং লোকাল হোস্ট দিয়ে সার্চ করলো, দেখলো যে কি এখানে একটা আইপি আছে। আইপি আছে। সে রেসপন্সে কি করলো, আইপিটা নিয়ে আসলো। জি। আইপিটা পাইলাম। এবার ব্রাউজার কি করলো, ওই আইপি ধরে কি করলো, হিট করলো। Yes. জি। এবার এই আইপি ধরে হিট করলে কোথায় যাবে, এই আইপি ধরে হিট করলে সার্ভারে, ওই যে। সার্ভারে যাবে। এটা হচ্ছে আমাদের সার্ভার। সার্ভার কি, একটা কম্পিউটার, রাইট? জি। আমি একটু এইভাবে দিই, হ্যাঁ। সার্ভার হচ্ছে একটা কম্পিউটার। জি। কম্পিউটারে কই যাবে ভাই, কম্পিউটার তো হার্ড ডিস্কের ভিতরে কোনো না কোনো জায়গায় তো যাইতে হবে, কোনো না কোনো ফাইলকে তো জি। ওপেন করতে হবে। তো জি। এই কম্পিউটারে কখন যাবে, যখন এই কম্পিউটারে কি সার্ভার ইনস্টল করা থাকবে। অর্থাৎ আমি একটা সাধারণ কম্পিউটার নিলাম, এ আমাদের এই কম্পিউটার আর ওই সার্ভারের কম্পিউটারের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য থাকলে কিসে থাকবে, হয় ওইটার র্যাম বেশি আমারটার র্যাম কম, ওইটার স্টোরেজ বেশি আমারটার স্টোরেজ কম, আর কোনো পার্থক্য নাই। আনলেস একটা পার্থক্য ছাড়া, সেটা কি, সেটা হচ্ছে ওর পিসিতে ডিরেক্টলি একটা সার্ভার ইনস্টল করা আছে, আমার পিসিতে কি সার্ভার ইনস্টল করা নাই। নাই। সার্ভার বলতে আমরা কি বুঝাচ্ছি, আইদার অ্যাপাচি অর এনজিআইএনএক্স, জি। আইদার অ্যাপাচি অর এনজিআইএনএক্স এনজিও। সার্ভার। তো জি। এইখানে যে আমি ধরে নিই এখানে একটা কি আছে, সার্ভার ইনস্টল করা আছে। সার্ভারটার নাম কি, নাম দিলাম ধরেন আমরা এখানে অ্যাপাচি ইনস্টল করছি। জি। আমরা এখানে অ্যাপাচি ইনস্টল করছি, এগুলো কি রিমুভ হয়ে যাবে কেন? ও আচ্ছা, সরি, এটা তো ম্যাজিক। হ্যালো। হ্যাঁ। সো আমরা এখানে অ্যাপাচি ইনস্টল করলাম। তো অ্যাপাচি ইনস্টল করলে সার্ভারের কি থাকে, একটা রুট ডিরেক্টরি থাকে। যখনই একে জি। আইপি দিয়ে কল করা হবে, তখনই সবার আগে ও ওইখানে ঢুকবে। কারণ যেহেতু এটাও একটা কম্পিউটার, এটার মধ্যে অনেক জায়গায় অনেক কিছু থাকতে পারে, সব জায়গায় তো সে যাবে না, তার তো একটা জি। নির্দিষ্ট পয়েন্ট লাগবে। সো এই নির্দিষ্ট পয়েন্ট যখন আমরা আইপি দিয়ে, যখন এখানে আমার এখানে হিট আসলো, তখন এই নির্দিষ্ট একটা ফোল্ডারে হিট করে। এখন এই জি। নির্দিষ্ট ফোল্ডারটা আপনি হয় সিলেক্ট করে দিবেন, নাইলে ডিফল্টটা কাজ করবে। বাই ডিফল্ট কি জি। থাকে আমি বলি। বাই ডিফল্ট থাকে www অথবা htdocs। আর যদি আপনি বলে দেন যে না, আমার ডিফল্টটা হইতেছে, আপনি একটা নাম দেন, একটা ফোল্ডার জেনারেট করেন, ওই ফোল্ডারটাই জি। বললেন যে এই ফোল্ডারটাতেই গিয়ে হিট করবে। তার মানে কি, রুট ফোল্ডার কি করা যায়, চেঞ্জ করা যায়। উম, রুট ফোল্ডার যায়। ইজ চেঞ্জেবল। ওকে, ওকে। এতটুকু ক্লিয়ার ভাই? জি। কোনো সমস্যা আছে এতটুকুতে? না, কোনো সমস্যা নাই। ওকে। এখন আমরা যে একটা অ্যাপাচি ইনস্টল করতেছি না আমাদের পিসিতে, জি। আমরা যে সার্ভারটা ইনস্টল করতেছি, ওটার রুট ফোল্ডারের নাম হচ্ছে htdocs। বুঝছি। সি ড্রাইভের মধ্যে জ্যাম্প নামে একটা ফোল্ডার জেনারেট হবে, জ্যাম্পের ভিতরে htdocs নামে একটা ফোল্ডার জেনারেট হবে। তার মানে ওকে। জাম্প অলরেডি ইনস্টল করে ফেলছি, বাই দ্য ওয়ে। ওটা গুড, শেষ। গুড। সো আমরা আসতেছি ওখানে, আমরা জি। 1 মিনিট 56 সেকেন্ড আছে, আমরা ওর পরে ওখানে যাব। জি। ওইখানে কিন্তু কি আছে, একটা আমার রুট ফোল্ডার htdocs আছে। তার মানে আপনি লোকাল জি। হোস্ট দিয়ে যখন হিট করবেন, ও ডিরেক্টলি ওই htdocsই কি করবে, পয়েন্ট আউট করবে। পয়েন্ট করবে। এতটুকু তো আমরা ক্লিয়ার? জি। ওকে, ফাইন। দেন এই সার্ভারের মধ্যে যখন আমরা কোনো রিকোয়েস্ট হিট করি, তখন সেটা বাই ডিফল্ট যে ডিরেক্টরিতে যায়, জি। ডিরেক্টরি তো বুঝেন, ফোল্ডার, বুঝি, যেই জি, ফোল্ড, একটা বুঝি। হ্যাঁ, যে ডিরেক্টরিতে গিয়ে হিট করে, সবার প্রথমে সেখানে কিছু স্পেসিফিক ফাইল সে খোঁজ করার ট্রাই করে। সেগুলা কি, জি। index.html, index.php, index.index. ব্লা ব্লা। অর্থাৎ ইন্ডেক্স নামে কোনো কিছু খোঁজার সে চেষ্টা করে। ট্রাই ইন্ডেক্স, করে। হ্যাঁ, ইন্ডেক্সটা হচ্ছে মূলত একবার এন্ট্রি ফোল্ডার। এখন যদি কোনো কিছু না পায়, আমার প্রশ্ন হলো, আমার ওখানে কি ইন্ডেক্স নামে কোনো কিছু নাই, আমার ওখানে আছে সাপোজ ধরেন টেস্ট ডট পিএইচপি বা টেস্ট জি। ডট পিপিডিএফ।
বা টেস্ট ডট ইমেজ, এরকম অনেক কিছু, কিন্তু ইন্ডেক্স নেই। তখন কি করবে? তখন ওই ডিরেক্টরিতে যা আছে সবকিছু সে কি করবে? রান করবে। সবকিছু দেখানো শুরু করবে, অর্থাৎ ওই ডিরেক্টরির মধ্যে যা যা ফোল্ডার আছে সবকিছু সে ব্রাউজারে দেখাবে। এটা আমরা একটু পরে জি। দেখবো। আমি এতটুকু জি। বুঝতে পারছি ভাই? জি। আপনার ওখানে এসটি ডক্স আর আমার এখানে ডব্লিউ ডব্লিউ ডব্লিউ। আমারটা আমি ইউজ করতেছি জি। লারাগন, আপনি ইউজ করতেছেন কি? জ্যাম্প। জ্যাম্প। এই জন্য আর কোনো পার্থক্য নাই। আমরা তাহলে নতুন লিঙ্কে যেতে পারি। জি। থ্যাংক ইউ। তাহলে আপনি বের হয়ে যান, আমি নতুন লিঙ্ক দিচ্ছি। জি, ধন্যবাদ। ওকে, ফাইন। তো জি। এখন আমরা আহ, আমি আপনার ওটা হয়ে গেছে, ফাইন। তো আমরা একটু আমাদের, আমি একটু স্লাইডে যাইতে চাই। ওকে, ফাইন, জি। এতটুকু আমরা বুঝলাম। আমরা সবকিছু এখন ইনস্টল করলাম, এখন আমাদের একটা আইডিই লাগবে, আমরা কোথায় কোড করব। সো জি। আমরা যে কোনো জায়গায় কোড করতে পারি ভাই, আমাদের কোনো জি। সমস্যা নাই। আমরা ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারি, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারি, শুধু নোটপ্যাড ইউজ করতে পারি, সাবলাইম টেক্সট ইউজ করতে পারি, পিএইচপি স্ট্রম ইউজ করতে পারি, অসংখ্য আছে। আমাদের আসলে জি। ওটা নিয়ে মাথা ব্যথা নাই। আমি আসলে আমার প্রফেশনালি আমি অনেক কিছু ইউজ করি। ফর এক্সাম্পল, জি। আমি পিএইচপির জন্য আমি পিএইচপি স্ট্রম ইউজ করি, লাইসেন্স আছে। তারপর ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি হচ্ছে আমি ফ্রন্ট এন্ডে রিয়াক্ট বা ভিউর কোড করার জন্য, এবং হচ্ছে পাইথনের কোড লেখার জন্য। আমার কাছে জি। রিসেন্ট পাস্টে আসলে আমার কাছে ভিজুয়াল স্টুডিও কোডে আমি এর আগে কখনো কোড করিনি, লাস্ট 2 বছর ধরে কোড করতেছি, বাট তার আগে কখনো 2 আড়াই বছর ধরে করতেছি, এর আগে কখনো করি নাই। কিন্তু এই 2 আড়াই বছর ধরে করে আমার কাছে আসলে এখন পিএসটিএম স্ট্রম থেকে ভিজুয়াল স্টুডিও কোড খুব বেশি কমফোর্টেবল ফিল হয়। আমি জি। আমার শুরুটা করছিলাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। নোটপ্যাড প্লাস জি। প্লাসে করতাম, এবং এটা একটা সুবিধা আছে, কারণ নোটপ্যাড প্লাস প্লাসে আপনাকে কোনো কিছু সাজেস্ট করবে না, এবং কোনো জি। কিছু না সাজেস্ট করাই ভালো। ফর জি। বিগিনার, ফর বিগিনার কেন বলতেছি? কারণ কোনো কিছু সাজেস্ট করলে তখন আসলে আমরা সাজেশনের উপর ডিপেন্ডেবল হয়ে যাই। জি। এই জিনিসটা করা যাবে না, কোড করতে হবে। সো এতটুকু পর্যন্ত হলে আমি পরবর্তী ধাপে আগাবো। পরবর্তী ধাপে হচ্ছে আমাদের পিএইচপি কোড রান করতে হবে, এগুলো জি। সময় একটু জানতে হবে। তার আগে আমি সিলেবাসটাতে একটু চোখ বুলাই আসি হালকা করে, জি। কারণ এতক্ষণ অনেক কথা বলছি, বোর হয়ে যাচ্ছেন। একটু অন্য না, না, টপিক, না। একটু অন্য টপিক কথা বলি। ওকে, আমরা যে প্রজেক্টটা করব, প্রজেক্টটার নাম হচ্ছে ই শপার। জি। ই শপার, আমরা শপিং করার জন্য, টাইপ হচ্ছে ই কমার্স। জি। সো আমরা আজকে ফার্স্ট ক্লাসে ছিলাম, লেকচার 2-তে আমরা ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ডেটা টাইপ এগুলো নিয়ে জানবো, জি। এবং মোর অর লেস ওকে, লেকচার 8 পর্যন্ত আমরা আসলে আমাদের ব্রাউজারের কোনো দরকার নাই। ওই আমরা বলছিলাম জি। না, পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না সার্ভার সাইড জি। ল্যাঙ্গুয়েজ, কোনটা? পিএইচপি মূলত দুইটাই। সো দুইটাই। আমরা পিএইচপি কে অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করব লেকচার 8 পর্যন্ত। যত কিছু আছে জি। সবকিছু আমরা প্র্যাকটিস করব, কোড করব সব পিএইচপি 8 পর্যন্ত, এই লেকচার 8 পর্যন্ত পিএইচপি সিএলআই অ্যাপ্লিকেশন, অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেসে পিএইচপি কোডকে আমরা রান করব। ঠিক আছে? জি। তো কমান্ড লাইনের জন্য কি ব্রাউজার দরকার আছে? না। ওকে, নাই। বাট আজকে আমরা যেহেতু ব্রাউজারটা এই সার্ভারটা ইনস্টল করলাম, আমরা একবার ওই যে আমরা দেখলাম না, রুট ফোল্ডারে হিট করে কোনো কিছু না থাকলে প্রথম যা থাকে সবই দেখায়, এই জিনিসটা জি। আমরা আজকে একটু কি দেখবো, রিক্যাপ করব, জিনিসটা দেখার চেষ্টা জি। করব। সো জি। সিলেবাসটাতে আমি আপনাকে দিয়ে দিব এটা, জি। আপনি নিজের কাছে রাখতে পারেন, একটু চোখ বুলাই নিলেন। এখানে প্রজেক্টের অনেক কিছুই আছে। আমরা একটু 9, 10, 9 অথবা 10 ক্লাস থেকে আমরা ডিজাইনের দিকে চলে যাব, বা এর মাঝখানেও আমি একদিন বসবো আপনার সাথে, যে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কি রকম হবে, কি কি আমরা রাখবো, জি। সে অনুযায়ী জি। আপনি আপনার ক্লাসের পাশাপাশি আপনি ওই জিনিসটা করা শুরু করে দিলেন, ডিজাইনটা, তাইলে আমাদের পরবর্তীতে সময়টা কমে আসলো, রাইট? জি। ওকে, ফাইন। এখন আবার আমরা আগের জায়গায়, স্ক্রিনটা শেয়ার করবেন আমার সাথে, চেক মাই স্ক্রিন। ওকে, ফাইন। রেকর্ডিং তো রান হয়ে গেছে, হ্যাঁ। ইউ জি। আর রেকর্ডিংটা কি হচ্ছে? তো জি, হ্যাঁ, হচ্ছে। রেকর্ড হইতেছে। ওকে,
আপনি আপনার স্ক্রিনটা করেন, আমি স্ক্রিনটা অফ করতেছি। দেন আমরা আপনার ওখান জি। থেকে কিছু জিনিস আমি আপনাকে দেখাইতে চাইবো, কারণ আমার এখানে লারাগন। এটা ব্যান দেখাচ্ছে আবার, পারমিশন লাগবে। ও সরি 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 সরি, শেয়ার, হ্যাঁ, নাও ইউ ক্যান শেয়ার ইউর স্ক্রিন। জি। ওকে, এই যে এই কন্ট্রোল প্যানেলটা দেখেন, এখানে জি। অ্যাপাচি, অ্যাপাচি এটা সার্ভার, মাইএসকিউএল, ফাইলজিলা, মার্কারি, টমকেট, এগুলো আলাদা আলাদা। একটা জিনিস জি। আপনাকে বলে রাখি, সার্ভারের মধ্যে পোর্ট নামে একটা অপশন আছে। পোর্টস জি। চলতে পারে, পারে না? হ্যালো? জি, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ছিল কোনো? এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, বলতেছি একটা সার্ভারে কিন্তু অনেকগুলো সফটওয়্যার চলতে পারে, তাই না? বা অনেকগুলো জি। অ্যাপ্লিকেশন চলতে পারে। এখন এই অ্যাপ্লিকেশন গুলোকে আপনি ডিফারেন্সিয়েট করবেন কিভাবে? এই অ্যাপ্লিকেশন গুলোকে ডিফারেন্সিয়েট করা হয়েছে পোর্ট দিয়ে। জি। ধরেন ৮০০০ পোর্টে একটা সফটওয়্যার চললো, তারপর ৮০০১ পোর্টে আরেকটা সফটওয়্যার চললো, ৮০০২ পোর্টে একটা সফটওয়্যার চললো। বুঝতে পারছি বিষয়টা? জি। এইভাবে। আচ্ছা, আপনার যদি মাল্টিপল সফটওয়্যার থাকে, আপনি কি করতে পারবেন? আপনি পোর্ট আলাদা দিয়ে আলাদা পোর্টে চালাতে পারবেন, বাট একই পোর্টে মাল্টিপল সফটওয়্যার কি চালানো সম্ভব না। যাবে না। কারণ আমি যদি একটা পোর্ট দিয়ে হিট করি লোকালহোস্ট:8,000, জি। লোকালহোস্ট:8,000 মানে লোকালহোস্ট নামে যে সার্ভারটা আছে ওই সার্ভারে যাবে, গিয়ে ওইখানকার ৮০০০ পোর্টে যেই সফটওয়্যারটা চলতেছে সেটা ওপেন করবে। আমি বুঝতে পারছি? জি। অর্থাৎ সার্ভারের মধ্যে আলাদা আলাদা পোর্টে আলাদা আলাদা সফটওয়্যার চলবে। এখন আপনি যদি ডিফল্ট পোর্ট, আমরা যে শুধু লোকাল হোস্ট দিয়ে যদি হিট করি, এর মানে হচ্ছে, বা বাই ডিফল্ট পোর্ট হচ্ছে ৮০, বাই ডিফল্ট পোর্ট হচ্ছে 80। সো ও 80 পোর্টে হিট করে। 80 পোর্টে হিট জি। করলে কি হয়, ওই ডব্লিউ বা রুট ডিরেক্টরিতে জি। হিট করে। তার মানে জি। 80 পোর্টে কে চলতেছে? 80 পোর্টে আসলে রুট টু অ্যাপ্লিকেশন ডাইরেক্টরি। চলতেছে। জি। কিন্তু আমি যদি একটা সফটওয়্যার, আমার এখানে যদি আরো একটা সফটওয়্যার চালাইতে হয়, বা আরো দুইটা সফটওয়্যার চালাবো, এখন আমি এগুলো চালাবো কিভাবে? আলাদা আলাদা পোর্ট ডিফাইন করে দিব। ধরেন আমি দুইটা ওয়েবসাইট ওখানে হোস্ট করে কনফিগারেশনে গিয়ে বলে দিলাম, একটা ৩০০১, একটা ৩০০২। ৩০০১-এ আসলে তুমি ই কমার্সকে ওপেন করবা, ৩০০২-এ গেলে তুমি ইনভেন্টরিকে ওপেন করবা। তো যখন আপনি জি। লোকালস দিয়ে হিট করবেন, তখন কোলন 3001:3002, এই কথাটার মানে হইতেছে ৩০০০, তুমি লোকাল হোস্ট সার্ভারের ৩০০১ নাম্বার পোর্টে যেই অ্যাপ্লিকেশন চলতেছে তাকে ওপেন করো। বুঝতে পারছি? লোকাল হোস্ট সার্ভারের ৩০০১-এ যেই সফটওয়্যার চলতেছে ওইটাকে ওপেন করো, লোকাল হোস্ট সার্ভারের ৩০০২-এ যেটা চলতেছে ওইটাকে ওপেন করো। বিষয়টা হচ্ছে জি। এইরকম কিন্তু। তো আমরা :80 এটা দিই না মানে এই না যে আসলে সে 80 নিয়ে কাজ করে না। কোনো কিছু না দেওয়া মানে বাই ডিফল্ট সে 80-তেই হিট করবে। ডিফল্ট বলে জি। তো একটা শব্দ আছে। তো ডিফল্ট সে 80-তেই হিট করবে। জি। ওকে, এইবার আমরা অ্যাপাচিটাকে ওপেন করব। অ্যাপাচিটা ওপেন করেন। স্টার্ট স্টার্ট। করব। হ্যাঁ, স্টার্ট করেন। আমাদের আপাতত মাইএসকিউএল দরকার নাই। এইবার আপনি ব্রাউজারে যান। কি করব? ব্রাউজারে, হ্যাঁ, লিখেন এখানে লোকাল হোস্ট। শুধু এটা লিখবো? হ্যাঁ, লোকাল হোস্ট। এইভাবে না, এইভাবে দিলে তো গুগল থেকে আসবে না। আপনি লিখেন, আপনি লিখেন, এইভাবে ও, দিলে গুগল আসবে। এইচটিটিপি। হ্যাঁ, জাস্ট ওখানে আগে লিখেন http://localhost। হ্যাঁ, /localhost, এন্টার। কি করব? এই যে এইতে দেখতেছেন একটা ওয়েবসাইট দেখতেছেন না এখানে? জি। এটা কিন্তু আপনার পিসি থেকে চলতেছে। জি। এখন এটা রুট ডাইরেক্টরি। হ্যাঁ, এই মজার বিষয় হচ্ছে এটা আপনার পিসি থেকে চলতেছে। এখন আপনি এটাকে এডিট করে যদি চেঞ্জ করে দেন তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এটা এখন এই কাজটাই করব। জি। আমরা এখন এই কাজটাই করব। আপনি একটা কাজ করেন, আপনি আহ সি ড্রাইভে যান, জ্যাম্পের ভিতরে যান।
হুম। জি। এখানে রুট ফোল্ডার কোনটা বলছি আমরা? htdocs বলছি না? htdocs এইট যান। ফুল। একবার এইচ উপরে আছে, উপরে আছে, উপরে। htdocs উপরে আছে। এই যে htdocs। সে জি। এখানে কি, আমি কি বলছিলাম, সে রুট ফোল্ডারে ঢুকে বা যে কোনো ডিরেক্টরিতে ইন্ডেক্স। ঢুকে প্রথমে ইন্ডেক্স নামে কোনো একটা ফাইল খুঁজে, তাই না? জি। এখন আপনি ইন্ডেক্স ফাইলটা যদি না পায় তাহলে যা আছে তা দেখায় দেয়। এখন এই ইন্ডেক্স ফাইলটার চেঞ্জ করে দেন, এটার নামটা চেঞ্জ করে দেন, অন্য কিছু একটা দেন। জি। ওকে। এইবার গিয়ে আপনি ব্রাউজারে গিয়ে হিট করেন আবার। সেমই জিনিস। এটা ওই যে লোকাল অরিজিন, ওই যে স্ল্যাশ ড্যাশবোর্ড আসছে, ড্যাশবোর্ডটা কেটে দেন। ওকে। শুধু ড্যাশবোর্ড, শুধু ওখানে ড্যাশবোর্ডটা কেটে জাস্ট লোকাল অরিজিন। জাস্ট জাস্ট ড্যাশবোর্ডটা কাটেন, কিছু লাগবে না। জি, এটা আসছে। দাঁড়ান দেখি আমার এখানে একটু এখনো ইয়ে হয়নি। দেখছেন সব এটা চলে হয়েছে। আসছে না? জি। এখন এই হাই ডট পিএইচপির মধ্যে গিয়ে, এখন আপনি যদি চান যে হাই ডট পিএইচপি কে রান করবেন, তাইলে জি। কি করতে হবে, ওটাতে ক্লিক করেন, স্ল্যাশ হাই ডট পিএইচপি দেন, ক্লিক করা লাগবে না, সরি, স্ল্যাশ হাই ডট এটা পিএইচপি। উপরে রাখবো। হ্যাঁ হ্যাঁ, লোকাল হোস্ট স্ল্যাশ হাই ডট পিএইচপি। স্ল্যাশ হাই ডট পিএইচপি। পিএইচপি ছোটই আর বড় ছোটই। ছোট ছোট, এটা তো এক্সটেনশন গুলো জি। ছোটই হয়। জি। এন্টার দেন। দেখছেন এটা কাজ করছে? জি। কারণ হাই ডট জি। পিএইচপি তে গেলে ওইখান থেকে কোড করে বলা আছে যখন হাই ডট পিএইচপি তে আসবে তখন তাকে রিডাইরেক্ট করে ড্যাশবোর্ড ফোল্ডারে পাঠিয়ে দিবে। এখন আপনি হাই ডট পিএইচপি তে যে কোডটা আছে সেটাকে চেঞ্জ করবেন। হাই ডট পিএইচপি তে যান। ভিজুয়াল স্টুডিও কোড সাথে খুলে হুম নিব। হুম, ভিজুয়াল স্টুডিও কোড, ওটা ওপেন করেন। জি। দাঁড়ান আমার এখানে, হ্যাঁ, এই যে কোডটা আছে না, এই কোডটার মধ্যে এই ব্লকটা লেস কোনটা? দেন কোলন থেকে, অর্থাৎ 1 নাম্বার লাইন থেকে 10 নাম্বার লাইন, এটা হইতেছে আপনি কমেন্ট আউট করে রাখেন। এটা হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল কোয়েশ্চেন মার্ক। কন্ট্রোল কোয়েশ্চেন মার্ক। ও পুরোটা, পুরাই করবো সিলেক্ট করে? হ্যাঁ পুরোটাই ট্রান্সলেট করে। ওকে। জি। নিচের এই লেখাটার জায়গায় আপনার নাম লিখেন, বা কিছু একটা লেখেন, সামথিং ইজ রং, বা এই এই জায়গায়, অথবা শুধু নিচ দিয়ে আপনার নাম লেখেন। লেখছি। হ্যাঁ, এইবার যান হইতেছে আপনি আবার আপনি হইতেছে হাই ডট পিএইচপি কে রান করেন। এই না। হুম। এটা খুলতেছে। এটাই। আপনি সেভ করছেন জি। কোডটা, যে কি সেভ করছিলেন কোডটা, এটা জি, সেভ, রিস্ট্রিক্টেড মোড এর কি অন আছে? এটা কি ইনস্ট্যান্ট অফ সেভ ব্রাউজিং, এটা হয়েছে ম্যানেজে ক্লিক করেন তো, আচ্ছা বাদ দেন, হ্যাঁ। এটা হয় নাই আপনার, এটা 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 সেভ এটা হবে। হয় নাই, এটা ভিতরে কোডগুলো কমেন্ট আউট হয় নাই এটা। ওই যে দেখছেন কমেন্ট, আচ্ছা আপনি কেটেই দেন, কোডটা কেটেই দেন, বাদ দেন, আমরা পরে শিখবো, এটা কোডটা কেটেই দেন। এটা এক, করতেছি। হয়ে হ্যাঁ, গেছে। ওকে। এইচটিএমএল এর কমেন্ট হয়েছে, এইচটিএমএল এ কমেন্ট করে এভাবে। এটা তো পিএইচপি, পিএইচপি তে হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট করতে হলে স্ল্যাশ ব্যাকস্ল্যাশ স্টার দিয়ে করতে হয়। আচ্ছা, হুম, এবার যান, আবার ট্রাই করুন। জি। আসছে? জি। এখন ওই হাই ডট পিএইচপি কে ইন্ডেক্স ডট পিএইচপি বানাই দেন, চেঞ্জ করে নামটা। হুম। এখন হাই ডট পিএইচপি দিলে কিছু আসবে? না, আমি শুধু লোকাল হোস্ট লেখছি, এটা আসছে। হ্যাঁ, তো এটাই তো আসবে, কারণ সে জি। লোকাল হোস্ট দিচ্ছে মানে সে কোথায় যাচ্ছে,
এসটি ডক্সে হিট করতেছে। এখন এসটি ডক্সে হিট করে সে সবার আগে খুঁজতেছে ইন্ডেক্স নামে কোনো কিছু আছে কিনা। যদি ইন্ডেক্স জি নামে কোনো কিছু থাকে তাহলে সে ওটাকে রান করবে, নাহলে অন্য কিছু করবে না। এবং বাই জি ডিফল্ট সে 80 পোর্টে হিট করে। ওকে। জি ওকে। এখন আমরা আমাদের পিএইচপির কোডগুলো, আপনি জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটাতে যান। জি। এখানে শেল নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করেন, শেল। রাইট সাইডে উপর থেকে 3 নাম্বারে। হ্যাঁ, জি অলরেডি খুলছি। একটু এইখানে, ডিলে হইতেছে মনে হয়। হ্যাঁ একটু একটু, হ্যাঁ সমস্যা নাই। আপ এখানে এখন আমাদের পিএইচপিটা ঠিকঠাক ইনস্টল হয়েছে কিনা আমরা কেমনে বুঝবো? পিএইচপি দেন, এখানে আমরা টেস্ট করব পিএইচপি ভার্সন কত ইনস্টল হয়েছে। পিএইচপি স্পেস হাইফেন ভি। ও আমি শুধু পিএইচপি লিখছি। এক সেকেন্ড। এরা পিএইচ কি লিখবো? পিএইচপি পিএইচপি স্পেস হাইফেন ভি, এন্টার দেন। হাইফেন হাইফেন হাইফেন, হ্যাঁ ভি, ভি ভার্সনের ভি। ওবি হ্যাঁ, এন্টার। করছি। আবার খুলবো? ও, এখানে মনে হয় কন্ট্রোল সি দেন তো, দাঁড়ান একটু ঝামেলা করতেছে। কন্ট্রোল সি দেন। হ্যাঁ আবার দেন ওটা, পিএইচপি হাইফেন ভি। হ্যাঁ। 8.2.12। হ্যাঁ, তার মানে কি আমাদের কি এখন এখানে কাজ করতেছে। এখন দেখেন এইটা কোন ডিরেক্টরিতে কাজ করতেছে, সি জ্যাম্পে। এখন জি আমাদের সবগুলো কোড কোথায় থাকবে? আমাদের সি সবগুলো কোড থাকবে হলো এইচটি ডক্সের ভিতরে। এখন জি একটু আগে আপনি ওই একটা ইন্ডেক্স ডট পিএইচপি কে আমরা ব্রাউজার দিয়ে রান করছিলাম। এখন জি ইন্ডেক্স ডট পিএইচপি কে আমরা এই কনসোল দিয়ে রান করব। অর্থাৎ যে কোনো পিএইচপি ফাইলকে আমরা কি করব, সিএলআই মোডে কিভাবে রান করতে পারি সেটা দেখব। তাহলে জি এখন আমরা আসি কোথায়, জ্যাম্পে। আমাদের কোড কোথায়, এসটি ডক্সে। তাহলে আমাদেরকে এসটি ডক্সে ঢুকতে হবে। এসটি ডক্সে জি ঢুকতে পারবেন এখান থেকে, কনসোল থেকে। জি সিডি জি চেঞ্জ ডিরেক্টরি এসটি ডক্স। ওকে, ফাইন। এখানে লিস্ট দেখেন তো কি কি ফাইল আছে। ও, এলএস। এলএস চলেন। এখানে ডিআইআর কাজ করবে, ডিআইআর এটা ও হ্যাঁ। হচ্ছে উইন্ডোজ তো। এখানে আপনার, হ্যাঁ ওরা ভুলে গেছি। আমি লিনাক্সে কাজ করছি না এটা নিয়ে, ওটার জন্য হুম হুম, ওকে। থাকবে। না আমরাও লিনাক্স ম্যাকওএস দুটাতেই কাজ করি আমরা, মানে সার্ভারে সব লিনাক্স। ওকে। জি সো ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটাকে এখন আমি পিএইচপি দিয়ে রান করব। একটা জি কমন সূত্র বলে দিই অখিলেশ, জি পিএইচপির যে কোনো ফাইলকে যদি সিএলআই মোডে ওপেন করতে চান তাহলে জি সিনটেক্সটা বুঝে নেন। প্রথমে জি পিএইচপি, তারপর স্পেস, তারপর ওই ফাইলের নাম, পিএইচপি ফাইলটার নাম, দেন এন্টার। বুঝছি। সো এখন লাগবো পিএইচপি হ্যাঁ ইন্ডেক্স ডট। ডট পিএইচপিটাকে রান করেন। রান হয়েছে। সামথিং ইজ রং উইথ আখিলেশ। ইয়া, গুড। সো আমরা সাকসেসফুলি জিনিসটা কমপ্লিট করতে পারছি। ওকে। জি এখন এটা আমি কেন দেখাই দিলাম, কারণ এটা আমি আর দেখাই দিব না। এরপর আবার যখন জি কোড করবো, আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনি এখান থেকে সুন্দর করে করে ফেলতে পারবেন। জি তখন আর আপনি ঝামেলায় পড়বেন না। ওকে, এখন আপনি স্ক্রিন শেয়ারিং অফ করেন। জি। থ্যাংক ইউ সো মাচ। আমি স্ক্রিন শেয়ার করি। সো এতক্ষণ তো আপনার পিসিতে দেখলাম, এখন আমার পিসিতে দেখি। আমার কন্ট্রোল প্যানেলটাতে যাই, জি লারাগন, স্টার্ট অল, টার্মিনাল। ওকে, আমি ডিরেক্টলি ভিতরে আছি। আমি আমার পিএইচপি ভার্সনটা চেক করে নিই। জি 8.1.10, নো প্রবলেম। আমাদের কোডটা পিএইচপি 8.1.10 সিএলআই দিয়ে রান হবে। সো আমরা একটু উম, 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 আমরা যাব হইলো ওয়ার্কে। ওকে, আমি এলএস, আমরা এখানে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে ট্রেনিং নামে। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই ট্রেনিং নামে, জি এমকেডিআইআর ইয়া ট্রেন, ট্রেনিং, ইয়াস, সি সিডি ট্রেনিং।
আমার এখানে আবার লিনাক্সের কমান্ড কাজ করবে এটার এই লারাগনের সুবিধাটা হচ্ছে এটা, এখানে লিনাক্সের কমান্ড লিনাক্সের কাজ কমান্ড করবে। কাজ করে? হ্যাঁ, এটার লারাগনে হচ্ছে লিনাক্সের কমান্ড কাজ করবে। হুম। তো এইখানে এসে আমি আরেকটা ফোল্ডার তৈরি করতে চাই, সেটা হলো যে আপনার কোর্স নেম দিয়ে মূলত চাইলে MKDIR, আপনারটা হলো MKDIR, এটার নাম হচ্ছে যে ওয়েব PHP JS। আপনার হচ্ছে ব্যাচ হলো 202404, 202404। ওকে, ফাইন। আমি এখন এটা ভিতরে ঢুকবো, PHP আর একটা DIR, এটার নাম দিলাম lecture 1। ফাইন। এখন এই ফোল্ডারটার ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করব, ফাইলের নাম দিব হচ্ছে যে hello.php। জি। তো প্রথমে আমি কোড দিয়ে ওপেন করি ফোল্ডারটা। হুম। সো এখানে আমরা একটা ফাইল নাম hello.php। ওকে। জি। সো এখন আমরা এখানে একটু স্লাইডে আসি, একটা সেকেন্ড আমাকে একটু হোল্ড করেন, হ্যাঁ প্লিজ। জি। সো ওকে, অ্যাগেন যেখানে ছিলাম, জি। আমরা আমাদের মেশিন প্রিপেয়ার করা শেষ, আমরা এখন পিএইচপি একটা কোড কিভাবে রান করতে হয়, বেসিক কিছু সিনটেক্স সেটা দেখব। জি। প্রথমত, পিএইচপি তে কাজ করতে হলে পিএইচপি ফাইলগুলোর এক্সটেনশন হচ্ছে .php। তাহলে আমরা যেই যতগুলো পিএইচপি ফাইল ক্রিয়েট করব সবগুলোর এক্সটেনশন কি থাকবে, .php। পিএইচপি। এখন এই পিএইচপি ফাইলগুলোর ভিতরে কাজ করতে যত্রতত্র ভাবে তো আমি কাজ করতে পারি না। কেন পারি না? জি। এর একটা রিজন আছে। কারণ .c নামে যদি আমি একটা সি এর ফাইল ক্রিয়েট করি, সেখানে কোনো শুরু শেষ কিছু নাই, আমি ইচ্ছা মতো কোড লিখতে পারি। কিন্তু জি। এর এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো, পিএইচপি আমরা যেরকম বলছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাশাপাশি এটা কিন্তু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এবং পিএইচপি নিজের ভিতরে HTML জেনারেট করতে পারে, পিএইচপি নিজের ভিতরে জাভাস্ক্রিপ্ট জেনারেট করতে পারে। সো কোন জায়গাটা HTML কোন জায়গাটা জাভাস্ক্রিপ্ট এটা বোঝার জন্য আমাদেরকে ট্যাগ ইউজ করতে হয়। HTML আমরা ট্যাগ ব্যবহার করছি না, ট্যাগ। জি। তো পিএইচপি শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে, এই জিনিসটা জি। বুঝাইতে হবে আমাকে। তো এইটা হচ্ছে পিএইচপি শুরুর সাইন, আর এইটা হচ্ছে পিএইচপি শেষ সাইন। ইট মিনস জি। এটা .php ফাইল হওয়া সত্ত্বেও আমি এর মধ্যে HTML এ কোড রান করতে পারবো। জি। তবে যদি পিএইচপির কোড লিখতে চাই তাহলে কি আমাকে এইভাবে করে ব্লক দিয়ে দিতে হবে। তার মানে এর ভিতরে শুধুমাত্র এই ব্লকটার ভিতরে যে কোডটা থাকবে সেটা কি পিএইচপি দিয়ে রান হবে, আর নিচে জি। বাকিগুলো কি পিএইচপি দিয়ে রান হবে না। হবে না। ফর এক্সাম্পল, আমরা এতটুকু তো বুঝছি। ওকে। জি। অল গুড। এবার হচ্ছে কোনো কিছু যদি আউটপুটে দেখাইতে হয়, সেক্ষেত্রে কি ইউজ করব? খুব ফ্রেন্ড। খুব ইম্পর্টেন্ট জিনিস। কোনো কিছু যদি আউটপুটে দেখাইতে হয়, আমরা মাল্টিপল কয়েকটা জিনিস ইউজ করতে পারি। কি কি ইউজ করতে ফ্রেন্ড। পারি? আমরা একটু আমাদের নোটটাতে আবার একটু ব্যাক করতে চাই। জি। নোটটা কই ছিল, কোনটা ছিল? এই যে lecture 1-এ। ওকে, প্রথমত হচ্ছে যে ইকো, দ্বিতীয়ত হচ্ছে প্রিন্ট, তৃতীয়ত জি। হচ্ছে যে প্রিন্ট আর, চতুর্থ হচ্ছে ভার ডাম। বুঝতেছি আমরা? জি। ইকো, প্রিন্ট, প্রিন্টার, ভারডাম, জি। প্রত্যেকটারে কিন্তু আলাদা আলাদা কাজ আছে। তার মধ্যে জি। ইকো আর প্রিন্ট এটা খুবই কাছাকাছি, এটার মধ্যে ডিফারেন্স শুধুমাত্র অল্প একটু, অল্প একটু ডিফারেন্স, বেশি ডিফারেন্স নাই। তো সেটা আমরা পরে দেখব। বাট এই চারটা, তো কোনো কিছু প্রিন্ট করে দেখি আমরা সবার প্রথমে, সকল প্রোগ্রামাররা যেটা প্রিন্ট করে দেখে, ইকো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, ইকো
হ্যালো ওয়ার্ল্ড। বল। এটা যে ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে নট নেসেসারি, উই ক্যান ইউজ সিঙ্গেল কোটেশন, উই ক্যান ইউজ ডাবল কোটেশন, এবং এটাকে ফাংশনের মতেও আমরা ইউজ করতে পারি এইভাবে। ওকে, আবার জি এইভাবেও ইউজ করতে পারি। এতটুকু আমি লিখলাম। লিখার পরে আমি এখন এটাকে আউটপুটে দেখতে চাই। আমি আমার কমান্ড লাইনে চলে গেলাম, এলএস জি দিলাম, এখানে একটা ফোল্ডার আছে লেকচার 1, লেকচার সিডি ওয়ানে করবো, ঢুকলাম, আবার এলএস দিলাম, হ্যালো ডট পিএইচপি নামে একটা ফাইল আছে। তাহলে আমরা এটা রান যেভাবে, করি। হ্যাঁ আমরা শিখছিলাম কিভাবে পিএইচপি ফাইল রান করতে হয়। পিএইচপি স্পেস হ্যালো ডট পিএইচপি পিএইচপি। স্পেস হ্যালো ডট পিএইচপি, এন্টার দিলাম। খুবই জি সুন্দর হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। জি উই ডিড সো, আমরা সাকসেসফুলি রান করছি। এখন আসি, যেটা আমি একটু আগে বোঝানোর চেষ্টা করতেছিলাম বারবার, যে এই ব্লকের বাইরে আমি যদি যতই পিএইচপির কোড লিখি এটা পিএইচপি রান করবে না। আমি এখন এই সেম কোডটা নিচে দিলাম, বুঝছি। আমার চলবে না। আউটপুটটা কি আসবে বলেন তো? এরর, এরর। এরর আসবে না। প্রথমে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে, এই এটা কিছুক্ষণ আগে যেভাবে আউটপুটে দেখাইছে এটা খুব সুন্দরভাবে সেম ভাবে দেখাবে, কিন্তু নিচে এটা যা আছে তাই দেখাবে। জি ওকে, সেমই জিনিস, বুঝছি। ওকে, বুঝছি হ্যাঁ। এই জিনিসটা। এখন এখানে আমি কিন্তু, আমরা চাইলে এখানে এসটিএমএল ও ব্যবহার করতে পারি। এখানে যদি দেই, ধরেন H1, তার ভিতরে দেই ওয়েলকাম। এখন এইটাকে যদি আমি এইখানে রান করি, এইভাবে দেখাইতেছে তাই না? জি এইটাকে যদি এখন আমি ব্রাউজার দিয়ে রান করি, এইখানে কিন্তু বুঝছি। আমার কি নাই, এইখানে কিন্তু আমার কোডগুলো শো করে না, কিন্তু এইখানে আমার কি এইচটিএমএল কোডগুলো সবগুলো শো করছে। জি কেন শো করছে? কারণ এইচটিএমএল কোডগুলো, এইখানেও কিন্তু এইচটিএমএল কোডগুলো আসছিল, আসার পরে জি এইচটিএমএল কোডগুলো তো ব্রাউজার বুঝে, এই জন্য ব্রাউজার ওটার আউটপুট জেনারেট করে ফেলছে। বুঝতে পারছি? বুঝছি। ওকে, এখন আমরা যদি এই যে হ্যালো ওয়ার্ল্ড এই পিএসপি কোডটা উপরে না লিখে, আমি যদি চাই যে এই H1 ট্যাগের মধ্যে লিখবো, কি জি কাজ করবে এটা ব্রাউজারে? হ্যাঁ করবে, করবে, মনে হয় কারণ করবে, এটা ব্রাউজারে করবে। কাজ করবে, কোনো সমস্যা নেই। দেখে আসি আমরা। উম, সুন্দর না? জি H1 ট্যাগের মধ্যে শো করছে, তার মানে কি এই পিএইচপি ফাইলের মধ্যে এইচটিএমএল ইউজ করা যাবে, পিএইচপি ফাইলের জি মধ্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করা যাবে, হোয়াট এভার ইউ ওয়ান্ট ম্যান। বুঝছি, পুরো ফ্রিডম। ফ্রিডম। ওকে, তো আমরা আপাতত লেকচার 8 পর্যন্ত কি এইচটিএমএল কে চিনি না। জি আচ্ছা, আমরা কনফার্ম যে আমরা এই ফাইলে শুধু কিসের কোড লিখবো? পিএইচপি। পিএইচপির কোড। তো সুতরাং যদি এরকম কনফার্ম হই এই ফাইলে শুধু পিএইচপির কোড থাকবে, অন্য কোনো কোড থাকবে না, তাহলে শুধু শুরু করলেই হবে, শেষ করা লাগবে না। ঠিক আছে? জি ওকে, ফাইন। এবার আসি, ইকো দিয়ে আমরা যেটা দেখতেছিলাম, জি হ্যালো ওয়ার্ল্ড, সেম এটা সুন্দর কাজ করছে, এটা কিন্তু প্রিন্ট দিয়েও কাজ করবে, প্রিন্ট জি। সেম জিনিস, শুধু প্রিন্টে ফাংশনের ভিতরে দিতে হয়, এই ফ্লেক্সিবিলিটিটা প্রিন্টে নাই যে। এটার ফাংশন, সিনট্যাক্স অনেক সি প্লাস প্লাস এর মতন সিমিলার। হ্যাঁ এটার কোর সিএলআই প্রোগ্রামিং করতে গেলে আরো মজা লাগবে, এখানে কিন্তু স্ক্যানএফ আছে। ওকে, এখানে ভালোই। স্ক্যানএফটাকে নামের আগে এফ দেওয়া, এফ স্ক্যানএফ, ও কারণ এটা তো সি দিয়ে বানানো এই ল্যাঙ্গুয়েজটা, জি এই জন্যই। তো তাহলে জিনিসটা মজার। এখন আমরা কি শিখছিলাম? সি তে কিছু ডিরেক্টিভ শিখছিলাম, লাইক কিরকম, জি। নিউ লাইনের জন্য ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন। একটা যদি ট্যাব দেই /t, তাই না? জি আবার
এইটার জন্য যদি আমি এখন এখানে এটা এখানে সাপোর্ট করে স্ল্যাশ এন যদি দেই, কি দেওয়া যায়? আচ্ছা এটা এখানে দিই ব্যাকস্ল্যাশ এন। এটা চলবে? তাহলে কি হওয়া উচিত? এই আর লাইনটাতে যখন আসবে প্রথমে হ্যালো প্রিন্ট হ্যালো করবে। শুরু, ওটা পরে নেক্সট লাইনে ওয়ার্ল্ড। ইয়া, লেটস সি, দেখা যাক কাজ করছে। জি। ওকে, এখন প্রশ্ন হলো সেম কোড যদি আমি ব্রাউজারে রান করি তাহলে কিন্তু ব্যাকস্ল্যাশ এনটা কাজ করে না, ও, কারণ সার্ভার সাইডে এটা কাজ করবে না। করে, বুঝছি। ওকে, তখন কি, কারণ ব্রাউজার কি ব্যাকস্ল্যাশ এন বুঝে না। বুঝে না ওরা। ব্রাউজারে তুমি যদি এখানে, সরি, তুমি বলে ফেললাম। না না না, আপনি বলেন, পাই নেই, আপনি ওকে, তো ওল্ড মানুষ। ওকে, ব্রাউজারে যদি আমি বিআর ইউজ করি এইচটিএমএল ট্যাগ, সে কিন্তু এটা বুঝবে আবার, রাইট? ও, কারণ জি ব্রাউজারে কিন্তু এই ফুল স্ট্রিংটা যাবে। এখন জি ব্রাউজারে যখন একটা স্ট্রিং আসে, ব্রাউজার জি, খুঁজে এখানে এইচটিএমএল ট্যাগ আছে কিনা, থাকলে ওইটার আউটপুট দেখায়, আর বাকিগুলো যেমন আছে ওইভাবে। যেমন আমরা এটা একটু বুঝছি। প্রমাণ দেখি, দেখছো? জি, কিন্তু চলছে। আমি যদি এখানে আগেরটা এইভাবে দেই, কাজ করবে না। করছে এটা? ওকে। না। বুঝতে পারছি তোমাকে বিষয়টা। বুঝছি। ওকে, সো এতটুকু ক্লিয়ার ভাই? জি ওকে, এখন এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা আমি আজকে বলবো না, আজকে ওভারলোড হয়ে গেছে, এটা পরের দিন বলবো। এটা জি। আমাকে একটু মনে করাই দিতে হবে, ওকে? ওকে। সো, কি ডিফারেন্স বাট, একটু জেনারেল। সরি, আপনি একটু জেনারেল বলে দেন কিসের নিয়ে ডিফারেন্স। এটা হচ্ছে অ্যাকোয়া জেনারেলি প্রিন্ট? হচ্ছে এটা এক্সপ্রেশন সাপোর্ট করে না, এটা এক্সপ্রেশন সাপোর্ট করে। এক্সপ্রেশন মানে লাইক ভেরিয়েবলস যেটা প্রিন্ট করতে হবে? না, কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, বুঝছি। ও হ্যাঁ, বিকজ আমি ব্যাশ শিখছি, ওটা যে ভিতরে একো ছিল। ডু নট সাপোর্ট এক্সপ্রেশন। এটা আমরা পরবর্তী দিন আমরা এটাকে হ্যান্ডস অন দেখবো আসলে কিভাবে এটা আসলে কি সাপোর্ট কেন করতেছে না। সাপোর্ট এক্সপ্রেশন। ওকে, এই যে আমি লিখলাম এখানে, এই জি। জিনিসটা দিয়ে ডাবল স্ল্যাশ দিয়ে এই কোডটা কি রান হবে? না, এটা কম। এটা কমেন্ট, তাই না? এটা দিয়ে কি করা হয়, সিঙ্গেল লাইন কমেন্ট করে এভাবে। এখন জি পিএইচপি তে মাল্টি লাইন কমেন্ট করে কেমনে? স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এই। জি। ওকে, ওকে। তাহলে আজকে আমরা কি শিখলাম? ও, আরেকটা জিনিস আছে প্রিন্টার, আরেকটা হচ্ছে ভার্ডাম। জি। প্রিন্ট, PRINTR, আরেকটা হইতেছে আমার ভার্ডাম। ডিফারেন্স ভার্ডাম কি? বলতেছি, প্রিন্টারের মধ্যে তুমি অ্যারে ডাটা প্রিন্ট করাইতে হবে। প্রিন্টার কোনো স্ট্রিং বা সিঙ্গেল ডাটা প্রিন্ট করতে পারে না, এটা অ্যারে ডাটা প্রিন্ট করার জন্য। ওকে, বুঝছি। ফর অ্যারে। আর ভারডাম্পের মধ্যে হচ্ছে ভারডাম্পটা ডিবাগিং এর জন্য। ধরো ভারডাম্পের মধ্যে আমি ইউজ করলাম আখিলেশ, সে জি। কি করবে, এটা কোন টাইপের ডাটা, কতটা এখানে লেন্থ আছে, সব স্ট্রিং। ইনফরমেশন দিবে তোমাকে। সো আমি এটা, এই জিনিসটা একটু আপাতত কনসিডারেশন রাখার দরকার নাই, কারণ এটা ইরোদ ধরবে, এই জন্য আমি এটা দিয়ে রাখছি। এই যে স্ট্রিং এইট আখিলেশ, অর্থাৎ আখিলেশ এই ভ্যালুটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু, এবং এটা সাইজ হচ্ছে 8, মানে এখানে 8টা ক্যারেক্টার আছে। বুঝছি। এটা হচ্ছে ভার্ডাম্পের কাজ। এটা ডিবাগিং বুঝছি। এর সময় কাজে লাগে, যখন একটা প্রবলেম হচ্ছে এটা কি ডাটা হ্যাঁ আসতেছে হ্যাঁ চেক হ্যাঁ, করার জন্য, এরকম কাজে। সো বুঝছি। আমরা, আমি একটু রিক্যাপ করি। প্রথমত হচ্ছে আমরা কি করলাম, জ্যাম সেটআপ। জেম সেট আপ করলাম। আমরা ক্লায়েন্ট সার্ভার রিকোয়েস্ট নিয়ে কথা বললাম, তাই না? কিভাবে জি ক্লায়েন্ট থেকে সার্ভারে রিকোয়েস্ট যায়। জি ক্লায়েন্ট সার্ভার রিকোয়েস্ট, তারপর হচ্ছে যে রান পিএইচপি কোড ভায়া ব্রাউজার অ্যান্ড CLI
তারপর আমরা লার্ন করলাম কি, আহ পিএইচপি আউটপুট ফাংশনস, জি। আউটপুট ফাংশনস এগুলো কিন্তু একটা ফাংশন, ঠিক আছে? জি। ফাংশন নিয়ে আমি আজকে আলোচনা করতে চাইছিলাম, বাট আজকে করবো না। আজকে অনেক। পিএইচপির ভিতরে যেটা ডিফারেন্ট ফাংশন থাকে ওরা কি এটার ভিতরেই ইনক্লুড হবে ইয়া আলাদা হবে? এক যেটা আমরা ফাংশন এক্সাম্পল একটা সাম ফাংশন বানাইছি ওটা এটার ভিতরেই লিখবো না, যেটা হুম মেইন পিএইচপি ওটা? হুম যে কোনো জায়গায় তুমি যে কোনো পিএইচপি ফাইলে লিখতে পারো, ওটাকে জাস্ট কল করে দিলে হবে, জি। ইনপুট করে। ওকে। এবং আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কিভাবে কমেন্ট করে সেটা দেখলাম। জি। কমেন্টিং। সো এটা হচ্ছে আজকের আউটকাম, আর বেসিক ওইগুলো তো আমরা পড়লামই। সো আমি আজকের স্লাইডে যদি যাই, আজকে আরো কিছু জিনিস বাকি ছিল, ফাংশন আর আইও মেথডস গুলো, ইনপুট মেথডস গুলো পড়া হয় নাই। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এগুলো, নেক্সট ক্লাসের সিলেবাসের সাথে শুরুর আগে এগুলো কভার করে ফেলবো। আজকের যে জি। প্রবলেমটা হয়েছে, আজকে তো আমাদের কিছু সময়ও লস হয়েছে, সো আই হোপ। আহ এবং আমাদের সেট আপ পেন্টেরও কিছু বিষয় ছিল, মানে মোরালেস মোটামুটি আমরা অনেকগুলো টপিক নিয়ে কথা বলছি। সো জি। ওভারঅল আপনার কোনো কোয়েশ্চেন্স বা কোনো কিছু থাকলে আমরা সেটাতে যাব, আদারওয়াইজ আমরা, আমি করব, র্যাপ আপ করব। না, তো কোনো কোয়েশ্চেন নাই। ঠিক আছে। সো আমি ভিডিওগুলো আলাদা আলাদা ভিডিও হয়েছে রেকর্ডিং, এগুলোকে মার্চ জি। করব, মার্চ করে একটা বানিয়ে আমি ইউটিউবে আপলোড করে আমি আপনার সাথে লিঙ্কটা শেয়ার করে দিব। বিকজ জি এটা ধন্যবাদ। অন্য কোনো অপশনস তো নাই, কারণ এটা অনেক জি। বড় সাইজ হয়ে যাবে শেয়ার করার, জি। ইউটিউবে আপলোড জি। করতে হবে। আর আপ আর কি, ও, আর এই ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো পাঠিয়ে দেবো আমি, আপনার মেইল অ্যাড্রেসটা কাইন্ডলি আমাকে দিয়ে রাখবেন গ্রুপে। জি আমি গ্রুপ চ্যাটে দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট ক্লাসটা আমি আগামীকালকে নিচ্ছি না, কারণ আগামীকালকে নেওয়ার কথা, বাট আগামীকালকে একটু আমার জন্য টাফ হয়ে যাবে। জি। আমার কিছু, আমার ফরেন ক্লায়েন্ট আসবে অফিস আগামীকালকে, সো আমি আই হোপ সোমবারে সকালে নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, জি। থ্যাংক বাংলাদেশ টাইম ইউ। সকালে। ওকে, জি। ঠিক আছে। ওকে, হ্যাভ আ নাইস। বাই। থ্যাংক ইউ, বাই বাই।